ওই ডকের কাজটা ধরো আমরা এখানে ওভারলিফে করতেছি। ওভারলিফে কেন করতেছি, এখানে জাস্ট কোন ফরম্যাটে হবে, প্রত্যেকটা ফন্টের সাইজ কি হবে, মানে একটা প্রপার ফরম্যাট, একটা পেপার যেভাবে লিখতে হয় ফরম্যাটটা করে দেওয়া আছে, আমাদের আলাদা করে আর কিছু গুছাইতে হয় না, এখানে করতে হয়। আচ্ছা, এখানে করার আরেকটা যেটা সবচেয়ে বড় সুবিধা হলো কি জানো, আমরা লিটারেচার রিভিউ করব না, যেটা অলরেডি ক্লাসে পড়ানো হয়েছে, তাই না? লিটারেচার রিভিউ কি জিনিস। এখন লিটারেচার রিভিউ যখন করব, ধরো আমাদের গ্রুপ মেম্বার হলো 7 জন, 7 জনের কয়টা পেপার রিভিউ করতে হবে? 35টা। যদি আমরা 6 জন হই, কয়টা পেপার রিভিউ করতে হবে? 30টা। এটা তো জানি, তাই না? একটু রেসপন্স করো যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমার কথা বুঝতেছো। ইয়েস ম্যাম, বাট ম্যাম আমাদের টপিকে খুব আচ্ছা বেশি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, পাবা পাবা, আমি দেখাই দিচ্ছি কেমনে করতে হবে। আচ্ছা শোনো, তাহলে এটা আগে বলে নি। যেটা করবা, ধরো তোমার টপিকটা কি বলো তো? কে কথা বলতেছিলে একটু বলো, টপিকটা ম্যাম, কি বলো। ওই টর্টাইস ও টর্টাইস টর্টয়েস মহিল, কনভার্স। ওটা আমার মনে আছে, আমি ওটাতে আসতেছি। মহিল, ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা একটু বলে নি, এই জিনিসটা যেটা হয়, ধরো ডিরেক্টলি টপিকটা হুবহু লিখে যদি গুগল স্কলারে সার্চ করো, তাহলে ওই রিলেটেড পেপার আসলে মানে ভাগ্য ভালো না থাকলে ঠিকঠাক ভাবে পাওয়া যায় না। আমাদের যে কাজটা করতে হয়, টপিকটাকে কতগুলো ছোট ছোট পোর্শনে ভাগ করে নিতে হয়, অথবা কিওয়ার্ডস ওয়াইজ ভাগ করে নিতে হয়। ধরো তোমার বলছে যে কি একটা টপিক আছে, ডিমান্ড এন্ড সাপ্লাই অ্যানালাইসিস অফ মিট প্রোডাক্টস, কি করতে হবে? তুমি শুধুমাত্র লিখবা ডিমান্ড অ্যানালাইসিস অফ মিট প্রোডাক্টস, অথবা সাপ্লাই অ্যানালাইসিস অফ মিট প্রোডাক্টস, অথবা ডিমান্ড এন্ড সাপ্লাই অ্যানালাইসিস, অথবা কি শুধু মিট প্রোডাক্টস নিয়ে কি কি কাজ হয়েছে। এইভাবে বিভিন্ন আলাদা আলাদা পোর্শনে ভাগ করে বা কিওয়ার্ডস ওয়াইজ ভাগ করে নিয়ে যখন তুমি পেপার সার্চ করবা, তখন তুমি অনেক ধরনের পেপার পাবা। এখন তুমি যদি এরকম ভাবো যে শুধু আমি টর্টোইজ রিলেটেড যে কাজগুলো হয়েছে সেটাই খুঁজবো, তা না। এমন হইতে পারে, মানে এটা কি ছিল, টর্টোইজ ম্যানেজমেন্ট বা কিছু একটা ছিল, আচ্ছা আমি ভুলে গেছি। পুরা পেপারটার টপিকটাকে ছোট ছোট কতগুলা পার্টে ভাগ করে নিয়ে, যেটাকে কিওয়ার্ডস বলে, ধরো তুমি ভাগ করতে পারতেছো না, কোনো সমস্যা নাই, তুমি পুরো টপিকটাকে চ্যাট জিপিটি থেকে লিখে দাও। লিখে দেওয়ার পর বলো যে এই টপিক রিলেটেড আমি পেপার খুঁজতেছি লিটারেচার রিভিউ করার জন্য, আমাকে কতগুলা কিওয়ার্ডস দাও, যেগুলা দিয়ে আমি গুগল স্কলারে সার্চ করলে পেপার পাবো। মানে তুমি যদি নিজে নিজে ছোট ছোট পোর্শনে ভাগ না করতে পারো, তাহলে চ্যাট জিপিটি দিয়ে কিওয়ার্ডস বের করে নিবা, সেটাও চলবে। বুঝা গেছে? বুঝতে জি পারছো ম্যাম, এইটুকু? বুঝতে পারছি। হুম। আচ্ছা, দেন টপিকের ডিসকাশন আমি পরে যাচ্ছি, আমি ওভারলিফটে জাস্ট শেষ করে দিই। আচ্ছা, ওভারলিফে আমাদের 4-5টা কাজ। একটা কি, এই যে যেখানে সেখানে আমার লেখালেখির কাজ, টেক্সট লেখা, ওয়ার্ড লেখা বা প্যারাগ্রাফ লেখা, এই লেখালেখির কাজ। এই জন্য কি করবা, মানে আমরা এই পাশে ধরো এই যে মাঝখানটাতে মিডিল পার্টটাতে, এখানে তো কোডটা দেওয়া আছে, আমরা যেই যেই জায়গায় জাস্ট লিখবো, এখানে রিকম্পাইল দিলে এই পাশে আসবে। এখন তোমার হইতেই পারে রিপোর্ট তো তোমার 1-2 পেজের না, অনেকগুলো আসবে, অনেকগুলো পেজই হবে, 8-10টা পেজ হয়েছে ধরো, বা 6-7টা পেজ হয়েছে। এখন কোন একটা স্পেসিফিক জায়গায় তোমার এডিট করতে হচ্ছে। ধরো অ্যাবস্ট্রাক্টে তুমি কিছু একটা লিখবা, তুমি কি করবা, এখানে কি একটা একটা লাইন বাই লাইন খুঁজবা? তা করবা না। সিম্পলি এই জায়গাটাতে গিয়ে কার্সরটা নিয়ে গিয়ে ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করলে কি হয় দেখো, মিডিল পার্টটাতে যেখানে আমাদের কোডটা আছে, আমাদের কার্সরটা এখানে চলে আসছে। দেখতে পাইছো? ধরো আমি ইন্ট্রোডাকশনে কিছু লিখবো, এইখানে গিয়ে ডাবল ক্লিক করব, দেখো কার্সর এখানে চলে আসে। দেখা যায়? আমাদের জি লাইন ম্যাম, বাই লাইন বুঝতে পারছি। খুঁজতে হবে না। আচ্ছা, এভাবে কি হয়, যেখানে চলে আসছে, এখন এই জায়গাটাতে আমি ধরো কিছু একটা লিখবো, ইন্ট্রোডিউসেস দ্য রিসার্চ টপিক। ধর এখানে আমি লিখলাম ফর পেপার রাইটিং। আচ্ছা, কি করব, রিকম্পাইল দিব, তাহলে এই জায়গাটাতে আমার আপডেট হয়ে যাবে লেখাটা। কোথায় লিখছি? ইন্ট্রোডাকশনের এখানে কি লিখছি, ইন্ট্রোডিউসেস দ্য রিসার্চ টপিক ফর পেপার রাইটিং। দেখো তো ডান পাশে এটা আপডেট হয়েছে, লেখাটা আপডেট হয়ে গেছে। আচ্ছা, এখন ধরো তোমার এই যে লিটারেচার রিভিউ থাকবে, আর ইন্ট্রোডাকশন থাকবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে, অনেকগুলো সেকশনই থাকবে পুরো পেপারটাতে। সেকশনের আন্ডারে সাবসেকশনও থাকবে। এখন মিস টেমপ্লেটটা শেয়ার করে দিই, আর নয়ন মিস হয়তো আজকে অথবা সকালে দিয়ে দিবে তোমাদের কমন ক্লাসরুমে। এখন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেকশনে দেখবা তোমার বুলেট পয়েন্ট দেওয়া থাকবে। বুলেট পয়েন্টগুলো কেন দেওয়া থাকবে, কোথায় কি লিখতে হবে, কোথায় কি ধরনের কথাবার্তা আসে, এটা বোঝানোর জন্য। তার মানে এই না যে তুমি বুলেট পয়েন্টগুলো রেখে দিবা। পেপার রাইটিং এ কখনো কোথাও বুলেট পয়েন্ট থাকে না। তাহলে বুলেট পয়েন্টগুলো কিভাবে সরাবা, একটু খেয়াল করো। ধরো এই যে ইন্ট্রোডাকশনের এই জায়গাটাতে, ইন্ট্রোডাকশন না নিয়ে আমি কোথাও একটা ছোট জায়গাতে যাই। ধরো গ্যাপ অ্যানালাইসিস, এখানে একটা বুলেট পয়েন্ট আছে, কোথাও বুলেট পয়েন্ট থাকবে না। যেহেতু বলছে যে মিস কোথাও বুলেট পয়েন্ট রাখতে হয় না, তাহলে আমি বুলেট পয়েন্ট কিভাবে বাদ দিব, দেখো যেখানে যেখানে বুলেট পয়েন্ট আছে প্রত্যেকটা জায়গাতেই দুইটা কমান্ড আছে, খেয়াল করবা। বিগিন আইটেমাইজ, এটা কেটে দিবা।
দেখবা ইন আইটেমাইজ একটা লেখা আছে, এটাও কেটে দিবা। এই দুইটা কেটে দেওয়ার পর যেখানে যেখানে আইটেম লেখাটা আছে সেটাও কেটে দিবা, দিয়ে রিকম্পাইল দিবা, তোমার বুলেট পয়েন্টগুলো চলে যাবে। চলে গেছে, দেখো তো গ্যাপ অ্যানালাইসিসের এখানে আমাদের কিন্তু আর কোনো বুলেট পয়েন্ট নাই। আচ্ছা, এখন তুমি যদি শুধুমাত্র আইটেম লেখাটা কেটে দাও, যেখানে যেখানে আইটেম আছে সেটা কেটে দিয়ে রিকম্পাইল দাও, তাও বুলেট পয়েন্ট চলে যাবে, কিন্তু সামনে একটা ছোট্ট একটা স্পেস এসে থাকবে। আমাদের কি হয়, ধরো ওয়ার্ডে আমি কিছু একটা লিখতেছি, যেখানে বুলেট পয়েন্ট আমি শুরু করতেছি, আমার লেখাটা একটু মানে একটু লেফট সাইডের দিকে সরে যায় না হালকা একটু, এই প্রবলেমটা এখানে হবে, অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না আর কি। এই জন্য যেখানে যেখানে বুলেট পয়েন্ট থাকবে সব জায়গায় যে বিগিন আইটেমাইজ ইন্ড আইটেমাইজ এটাকে কেটে দিবা, এরপরে আইটেম আইটেম এই দুইটা লেখা কেটে দিবা, রিকম্পাইল দিবা, তোমার বুলেট পয়েন্ট ভালোভাবে চলে যাবে, অ্যালাইনমেন্টেরও প্রবলেম হবে না। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম এটা কি ডক্সের মতো অটো সেভ হতে থাকে? হ্যাঁ, মানে তুমি জাস্ট রিকম্পাইল করতে থাকবা, তোমার আপডেট হইতে থাকবে। দেখো এখানে বুলেট পয়েন্ট ছিল, আমি যখন ওটা সরাই ফেলে রিকম্পাইল দিলাম, আপডেট হয়ে গেল। ওকে, আচ্ছা, টেক্সট এডিট করারটা গেল, বুলেট পয়েন্ট এডিট করারটা গেল, এরপরে হলো আমাদের যেটা মেইন কাজ, মানে ফার্স্ট অ্যাসাইনমেন্টে কি আমাদের লিটারেচার রিভিউ করতে হবে, তাই না? লিটারেচার রিভিউ কি জিনিস, কোথা থেকে পেপার সার্চ করবে এটা তো বুঝো। কোথা থেকে নিব পেপারগুলা? অনেকগুলাই ডেটাবেজ আছে, আপাতত আমরা গুগল স্কলারেই থাকি। গুগল স্কলারে গেলাম, গিয়ে আমার কিছু একটা পেপার, ওই কি সার্চ করতেছিলাম তখন যেন ক্লাসে, আচ্ছা এইটাই সার্চ করি। ধরো এই পেপারটার তুমি রিভিউ করছো, রিভিউ করার পরে কি হয়, ধরো 30টা পেপার, গ্রুপ মেম্বার 6 জন, তোমার 30টা পেপার রিভিউ করতে হবে, পার পার্সন 5টা করে, একটা করে রিভিউ শেষ করবা, সাথে সাথে তোমার ওটা সাইটেশন অ্যাড করতে হবে। মানে তুমি তো র্যান্ডমলি ক্লেম করতে পারো না যে কোনো একটা অথর এটা এটা বলছে, এই কাজগুলো করছে, এই অ্যাকুরেসি, এই রেজাল্টগুলো পাইছে, এটা ওদের অ্যাডভান্টেজ, এটা ডিসঅ্যাডভান্টেজ, এই প্রবলেম আছে, মানে এই কথাগুলো তুমি জাস্ট বলে দিলা। এখন কেউ কেন মানবে যে এটা কেউ একটা কাজ করছে? ওই কাজটা তুমি কোথা থেকে পাইছো, কারা করছে ওই কাজটা, ওইটার অথর কে, ওরা যে পেপারটা পাবলিশ করছে সেই পেপারটার টাইটেল কি ছিল, তারপর কোন জার্নালে নাকি কনফারেন্সে কোথায় পাবলিশ হয়েছে, কোন ইয়ারে পাবলিশ হয়েছে, তারপরে পেজ নাম্বার কত, ভলিউম নাম্বার কত, এই প্রত্যেকটা ইনফরমেশনই ওখানে আসলে অ্যাড করতে হয় রেফারেন্সে, যে এই কথাটা আমি যেখান থেকে পাইছি তার রেফারেন্স হলো এটা। এখন তুমি কি তাহলে এই কাজ করবা যে এই পেপারটা আমি এখান থেকে পড়লাম, আচ্ছা ধরো আমি এই পেপার পড়লাম, পড়ার পরে আমার মনে হলো যে এখন তো আমার রেফারেন্সটা দিতে হবে, তাহলে আমার রেফারেন্সে কি কি জিনিস লাগে, পেপারের টাইটেল, পেপার অথরদের নাম, এই যে ভলিউম নাম্বার, পেজ নাম্বার, কত সালে পাবলিশ হয়েছে, তাহলে মানে এই জিনিসটা একটু ভেজালের না, যে একটা একটা করে দেখে দেখে আমি ম্যানুয়ালি একটা একটা করে লিখবো, এই কাজ করতে হয় না। কি করতে হয় একটু দেখো, প্রত্যেকটা পেপারের নিচে দেখবা সেভ, সাইট, সাইটেড বাই, রিলেটেড আর্টিকেলস, এই ধরনের লেখাগুলো দেখা যায়। ইয়েস ম্যাম। সাইট আছে, এই সাইটে ক্লিক করবা, ক্লিক করার পরে দেখবা বিবটেক্স নামে একটা অপশন আসতেছে, এটাতে ক্লিক করবা, এরপরে যে লেখাটা পাবা কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে মানে পুরোটাকে কপি করবা। আচ্ছা, দেখো টেমপ্লেটটার এখানটা এখন কোন টেমপ্লেটটা ইউজ করা হয় আমি আসলে জানি না, আমি একটু দেখে নিব মিসের কাছ থেকে উনি কোনটা দিচ্ছে। ওখানে হয়তো এরকম হইতে পারে যে মেইন ডট বিব নামে এই ফাইলটা নাই, তাহলে তোমাদের এই ফাইলটা বানায় নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই ফাইল বানায় নেওয়ার পরেও একটু দু এক জায়গায় দু এক লাইনের কোড এডিট করতে হয়। আচ্ছা, আমি দেখতেছি, ঠিক আছে, কিভাবে দিচ্ছে, এই যে এটা একটু দেখো, এটা আমি একটু কমেন্ট সেকশনে দিয়ে দিই তোমাদের চ্যাটে। মিস ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? না, রেকর্ড তো হচ্ছে না বাবা। রেকর্ডের কি প্রয়োজন আছে? তোমরা কেউ চাইলে করতে পারো, আমার ওবিএসটা কাজ করতেছে না। ম্যাম আমি রেকর্ড করছি। ওকে, আচ্ছা, একটু খেয়াল করো, যদি টেমপ্লেটটাতে মেইন ডট বিব নামে কোনো একটা ফাইল বানানো না থাকে, তাহলে তোমাদের এক্স্যাক্টলি এইভাবে মানে এক্সটেনশনটা হবে কি ডট বিআইবি, যেহেতু আমরা বিব টেক্সটটা কপি করতেছি, এটাকে বলে বিব টেক্সট। বিব টেক্সট কোথা থেকে আসলো আরেকবার একটু দেখো, এই পেপারটা আমি রিভিউ করছি, ধরো কোনটা, একটু লেটেস্ট পেপার নেওয়া ট্রাই করি, ধরো এটা। আচ্ছা, একটু সব সময় আমাদের টার্গেট থাকবে আমরা যাতে লাস্ট 2-3 ইয়ার্স অথবা লাস্ট 5 ইয়ার্সের মধ্যে পেপারগুলো নেই, বেশি পুরাতন পেপার নিব না। ধরো 15-20 বছর আগে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অ্যানালিসিস কি ছিল ওটা এখন তোমার কি ভাবার দরকার আছে? এখন তো লেটেস্ট যে কাজগুলো হয়েছে সেটাকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। এই যে বাম পাশে দেখো তো কাস্টম রেঞ্জ নামে একটা অপশন আছে না, যেখানে, আচ্ছা এটা আমি একটু কেটে দিই, আবার যাই, একটু দেখো এখানে কাস্টম রেঞ্জ একটা লেখা আছে না, এটাতে ক্লিক করবা। ধরো তুমি 2015 থেকে 2025-এর মধ্যে পেপারগুলো চাচ্ছ,
এটা এখানে সেট করে দিয়ে সার্চ করবা, তাহলে দেখবা 2015 থেকে 25-এর মধ্যে এই রিলেটেড, এই টপিক রিলেটেড যেই পেপারগুলো পাবলিশ হয়েছে সেগুলোই তুমি পাবা। ওকে, এখানে ট্রাই করবা সবসময় লেটেস্ট পেপারগুলো নিতে। আচ্ছা, নিলাম। এখন ধরো আমি এই পেপারটা রিভিউ করছি, 2019 সালে পাবলিশ হওয়া একটা পেপার। এই বিবটেক্সটা গিয়ে এটা আমি কপি করে নিলাম। আচ্ছা, কপি করে নেওয়ার পরে যদি টেমপ্লেটটাতে তোমার main.bib এই এক্সটেনশনের ফাইলটা যদি না থাকে কি করবা, দেখো উপরের দিকে 3টা অপশন আছে না, নিউ ফাইল, নিউ ফোল্ডার, আপলোড। এই যে নিউ ফাইলে ক্লিক করবা। নিউ ফাইলে ক্লিক করে কি করবা, main.bib এই নাম দিয়ে একটা ফাইল ক্রিয়েট করে ফেলবা। শেষ, এরপরে কাজ শেষ। আচ্ছা, এটা ক্রিয়েট করার পরে আমাদের কি করতে হবে, আমরা যেটা কপি করছি, দেখো অলরেডি আমি দুটো এখানে কপি পেস্ট করে রাখছি। জাস্ট একটা লাইন স্পেস দিয়ে আমি এটা রেখে দিলাম। তোমরা যখন কাজ শুরু করবা এখানে অলরেডি যেগুলো থাকবে এগুলো কেটে দিবা, এগুলো দরকার নেই। তোমাদের পেপারের রিভিউ যখন একটা একটা করে অ্যাড করবা, এইভাবে একটা একটা করে বিবটেক্স কপি করে এখানে দিতে থাকবা। ঠিক আছে? আচ্ছা, এখন শুধু যদি সিম্পলি এই main.bib ফাইলটা বানায় বিবটেক্সটা এখানে কপি পেস্ট করে রাখো তাহলে কাজ করবে না। কি করতে হবে, ওই যে আমি দুইটা লাইন দেখাইলাম না, ওই কোডের দুইটা লাইন যেটা আমি তোমাদের চ্যাটে দিয়ে দিছি, এটা হলো তোমাদের মেইন ফাইলটাতে এই 2 লাইনের কোড একটু অ্যাড করে ফেলতে হবে, তাহলে ওই main.bib নামে যে ফাইলটা আছে যেখানে আমরা বিব টেক্সটটা রাখতেছি সেটা কাজ করবে। কি কাজ করবে, এটা কাজ করা বলতে কি বোঝাচ্ছি একটু দেখো। আমরা কোনটা কপি করে রাখলাম, এই যে এটা একটু খেয়াল করো তো, এখানে এই যে জিও আর কিছু একটা ওয়ার্ড আছে, তারপর দেখো উপরের দিকেও কিছু একটা রাখছে, বিভিন্ন আর্টিকেল অনেকগুলো আছে। দেখো কি করতে হবে, ধরো আমি এটাই নিচ্ছি, এটা কোনো একটা পেপারের আমি আর্টিকেল এখানে কপি পেস্ট করে রাখছি বিব টেক্সট আর কি। সেকেন্ড ব্র্যাকেটের পরে যে ভেরিয়েবলটা আছে, একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি না, এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে কপি করে নিব এটা। আচ্ছা, কপি করে নিলাম, ধরো কোথাও এটাই আমার ধরো লিটারেচার রিভিউ। অ্যাবস্ট্রাক্টটা তো আর হয় না, জাস্ট ধরো যে এই জায়গাটাতে আমার লিটারেচার রিভিউ, এই লাইনটা আমার কোনো একটা পেপার পড়ে আমি এক লাইনের রিভিউ লিখছি, এক লাইনের তো হয় না, জাস্ট ধরো যে আমি লিখছি। কি করতে হবে দেখো, ব্যাকওয়ার্ড স্ল্যাশ একটা আছে না তোমাদের কিবোর্ডের ইন্টার বাটনটার উপরে, ওটা প্রেস করবা, লিখবা CITE। দেখো সাজেশন চলে আসছে, কিবোর্ডে ট্যাব ক্লিক করবা, যেটা কপি করছো ওটা পেস্ট করে দিবা। শেষ, এরপরে কি করবা, রিকম্পাইল দিবা। আচ্ছা, কোথায় আছে লেখাটা, আমাদের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনের পরে আমি একটা সাইটেশন অ্যাড করছি। এখন আমরা ডান পাশে একটু দেখি, সরি ইন্ট্রোডাকশনে অ্যাড করছি। এটা ইন্ট্রোডাকশনে প্রোভাইডস ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, এখানে সাইটেশন অ্যাড করছি। দেখো তো থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা সংখ্যা আসছে 2, কেন 2 আসছে, কেন থার্ড ব্র্যাকেট আসছে, তার মানে এর আগে আমি কোন একটা জায়গায় আমি একটা সাইটেশন অ্যাড করছি। কোথায় অ্যাড করছি, এই যে দেখো তো অ্যাবস্ট্রাক্টের এখানে একটা লেখা দেখতে পাও 1, এখানে আমি ফার্স্ট কোনো পেপারের, ধরো আমি একটা পেপার পড়ছি, এখানেই রিভিউটা লিখছি, এখানে আমি সাইটেশন অ্যাড করছি। সবার প্রথমে যেই জায়গায় সাইটেশন অ্যাড করবা সেখানে 1 চলে আসবে, এরপরে আসবে 2, 3, 4, 5, এভাবে 35টা পেপার হলে 35 পর্যন্ত বাড়তে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে 2 আসলো, 2তে আমার কি ইনফরমেশন আছে, একদম লাস্টের দিকে একটা সেকশন আছে, দেখো লাস্টের দিকে দেখো কি আছে, এই যে বিভিন্ন অথরদের নাম আসছে, সাথে পেপারটার টাইটেল আসছে, দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ওভারভিউ অফ রিসার্চ ট্রেন্ড অ্যান্ড ফিউচার ডিরেকশন, ইন্টারন্যাশনাল জার্নাল অফ কন্টেম্পোরারি, কি কি সব নাম আসছে, ভলিউম নাম্বার আসছে, পেজ নাম্বার আসছে, পাবলিকেশন ইয়ার চলে আসছে। তাহলে আমাদের কাজটা কি করতে হলো, শুধুমাত্র বিব টেক্সটটা কপি করে main.bib ফাইলটাতে রাখতে হলো, আর যেখানে আমি পেপারটা রিভিউ লিখছি ওখানে সাইট লিখে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার ওই ভেরিয়েবলটা কপি পেস্ট করে দিতে হলো। কাজ শেষ। 5 সেকেন্ড লাগবে একটা পেপারে সাইটেশন অ্যাড করতে। কিন্তু ওই যে ম্যানুয়ালি যদি একটা করে পেপার পড়ছো, ওটা আবার ওপেন করলা, একটা একটা করে রাইটারের নাম দেখতেছো, লিখতেছো, অনেক টাইম লেগে যায় না? বলো। জি ম্যাম, জি ম্যাম। এই কাজটা যদি ওয়ার্ডে করতাম তাহলে এইভাবে অনেক টাইম লেগে যায়। এই জন্য আমাদের ওভারলিফের একটা সুবিধা, যে আমি যদি এভাবে জাস্ট টেমপ্লেটে একটু গুছাই নিই, গুছাই নিলে আমি সুন্দরভাবে বিব টেক্সটটা কপি করে একটা একটা করে এখানে রাখতে থাকবো, একটা একটা করে এখানে আমি রাখবো, এই জায়গাটায় ডাবল ক্লিক করব, কপি করব, কপি করে যেখানে যেখানে আমার এটা যেই পেপারের আমি বিব টেক্সট নিছি ওই জায়গায় রিভিউটা লেখার পরে যেখানে আমার লেখা শেষ হয়েছে, ফুল স্টপের আগে সাইট লিখে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে জাস্ট ওয়ার্ডটা কপি পেস্ট করে। বুঝতে পারছি এটুকু? সবাই বুঝতে পারছে? জি ম্যাম। বলো। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, খুবই ভালো। আচ্ছা,
টেক্সটের কাজ গেল, বুলেট পয়েন্ট সরানোর কাজ গেল, সাইটেশন অ্যাড ম্যাম করার কাজ গেল। হ্যাঁ বলো। আমরা এই যে কাজটা করব বা লিভ দিয়ে এইটা হুম। আমরা ফরম্যাটে সাবমিট করব? আচ্ছা এটা কিচ্ছু না, দেখো ধরো এখানে আমার লেখা শেষ হয়ে গেছে, এই যে দেখো রিকম্পাইলের পাশে একটা অ্যারো ডাউন সাইন পাচ্ছো, এখানে যখন ক্লিক করবা দেখো ডাউনলোড পিডিএফ লেখা আসছে না? ইয়েস ম্যাম, জাস্ট এই যে পিডিএফটাকে সাবমিট হ্যাঁ, করতে হবে। হ্যাঁ, তুমি একটু দেখো এটা তো আচ্ছা আমি ক্লাসরুমে যাই তোমাদের। কই জানো? ও, এটা তো এখনো অ্যাসাইন করে না। আমি তাহলে একটু এর আগের সেমিস্টারে তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টটা দেখে সেম ওইটাই এই সেমিস্টারেও দেওয়া হবে। PS1 একটু খেয়াল করবা সবাই, হ্যাঁ প্রত্যেকটা পিএস যখন মিস ক্লাসরুমে অ্যাসাইন করবে একটু খেয়াল করবা যে ডেলিভারি বলে কি কি জিনিস চাইছে, এখানে কি কি জিনিস দিতে বলছে দেখো তো। একটা হলো লিটারেচার রিভিউর স্প্রেডশিট লিঙ্কটা, এটা কি জিনিস? যেগুলো দেখো, রিভিউ করতেছি ওগুলো স্প্রেডশিটে। যেগুলো রিভিউ করতেছে ওটার একটা লিঙ্ক, কিন্তু কিভাবে দিতে হবে, যেই ফরম্যাটে দিতে হবে ওটা মিস অ্যাটাচ করে দিবে ওখানে, ঠিক আছে? মিস অ্যাসাইন করুক, ক্লাস ওয়ার্ক অথবা আমি অ্যাসাইন করি, যেই অ্যাসাইন করুক আমাদের চারজনের মধ্যে এইভাবে এই ফরম্যাটগুলো যেটা যেই ফরম্যাটে সাবমিট করতে হবে ওগুলো অ্যাটাচ করাই থাকবে। এই যে তোমার ধরো 35টা পেপার, এখানে R1 থেকে R5 পর্যন্ত পেপার আইডি থাকবে, কোন ইয়ারে পাবলিশ হয়েছে, একটু ট্রাই করবা লেটেস্ট পেপারগুলো নিতে। ইয়ারটা থাকবে, পেপারে টাইটেল থাকবে, জার্নালের নেম, পাবলিশারের নেম, র্যাঙ্ক। আচ্ছা র্যাঙ্ক চেক করা তো জানো, পেপারের র্যাঙ্ক চেক করতে পারো? একটু দেখা দিলে বেটার হয়। ইয়েস ম্যাম। আচ্ছা একটু দেখাই দিলে ভালো হয়, আমারটাতে অ্যাড করা আছে। কেউ একজন একটু 2 মিনিটের জন্য স্ক্রিন শেয়ার করে আমি দেখাই দিই। কেউ একজন তোমাদের মাঝখান থেকে। আচ্ছা এটা যেটা হয় অনেকভাবে করা যায়, কতগুলো ফ্রি তোমার কনফারেন্সের র্যাঙ্ক চেক করার বা জার্নালের র্যাঙ্ক চেক করার জন্য ওয়েবসাইট আছে, কিন্তু ওইটাতে কাজ করাটা একটু টাইম লেগে যায়। কি হয়, তোমার জার্নালের নামটা লিখে ওখানে সার্চ করতে হয়, কনফারেন্সের নাম লিখে অথবা পাবলিশারের নাম লিখে লিখে সার্চ করতে হয়, অথবা জার্নালের কখনো টাইটেল দিয়ে অথবা কখনো ISBB নাম্বার দিয়ে, মানে অনেক কিছু দিয়ে সার্চ করে করে, মানে একটা একটা করে পেপার দেখবা, হয় ওটার লিঙ্কটা কপি করবা, পেস্ট করবা, তারপরে সার্চ করতে হয়। তো এটাতে একটু টাইম লেগে যায়। এই জন্য ক্রোম ব্রাউজারে একটা এক্সটেনশন আছে র্যাপিড জার্নাল কোয়ালিটি চেক। এই এক্সটেনশনটা ইউজ করার নিয়ম হলো, তুমি যদি তোমার আইইউবির যেই ইমেইল অ্যাকাউন্টটা দেওয়া ওইটা দিয়ে যদি এক্সটেনশনটা অ্যাড করতে চাও তাহলে হবে না। একটু ট্রাই করবা, ক্রোম ব্রাউজারে ব্রেভটাতেও মনে হয় সাপোর্ট করে। এখানে গিয়ে তোমাদের পার্সোনাল যে ইমেল অ্যাকাউন্টটা আছে না ওইটা দিয়ে আগে লগ ইন করবা, ব্রাউজারটাতে লগ ইন করার পরে তুমি এক্সটেনশনটা অ্যাড করবা। আইইউবিটা দিয়ে যদি করতে চাও তাহলে হবে না। এই যে অ্যাড টু ক্রোম, অ্যাড করো। আচ্ছা অ্যাড করার সময় এখানে কয়েকটা জিনিস একটু মার্ক করে নিতে হবে, আমি একটু দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এখানে একটু এই যে CNRSCCF নিচের দিকে দেখো তো, সিলেক্ট র্যাঙ্কিংস যেখানে আছে দেখতে পাও, এই যে একটু দেখো 5 না 4 CCF CNRS এগুলো একটু মার্ক করে ফেলো, মার্ক করো। CCF এটাও। আর কি কোনোটা লাগবে দাঁড়াও ম্যাম দেখি। সিমিয়াগো একটা ওয়েবসাইট আছে ম্যাম, ওটা থেকেও তো করা যায়। হ্যাঁ অনেকগুলাতেই করা যায়। আমি কি বলতেছি, ওটাতে তোমার কি করতে হবে, একটা একটা করে পেপারগুলো পড়ে তোমার পেপারের টাইটেলটা দিয়ে সার্চ করতে হবে। এটা অনেক Yes, ma'am. ইজি, দেখো কেমনে হয় আমি বলতেছি। অনেক স্টুডেন্ট অলরেডি জানে এটা সম্পর্কে। আচ্ছা এটা অ্যাড করে ফেলছো, শেষ। এখন তুমি গুগল স্কলারে যাও, যে শেয়ার করছি স্ক্রিনটা, গুগল স্কলারে যাও, সার্চ অপশনে যাও, তোমার টপিক কি? গাজী নাভিদ আহমেদ, তোমার টপিক কি? মাইক্রোফোনটা মনে হয় অফ। আচ্ছা কিছু একটা লিখে সার্চ করো, ধরো ম্যাম ওই এগ্রিকালচারাল প্রোডাক্টস। এটা ওইটাই আমার টপিক। আচ্ছা লিখো মিট প্রোডাক্টস, জাস্ট মিট প্রোডাক্টস লিখে সার্চ করো। কিছু একটা লিখো। এই যে দেখো কাউসার আহমেদ, তুমি বলতেছিলে স্কিমাগো আছে, অনেকগুলো আছে, অভাব নাই, যেখানে তুমি একটা একটা করে কনফারেন্সের নামগুলা দিয়ে দিয়ে পাবলিশারের নাম দিয়ে দিয়ে তোমার চেক করতে হবে। দেখো এই এক্সটেনশনটা অ্যাড করার ফলে কি আমাদের ওই কষ্টটা করতে হচ্ছে? না ম্যাম। মানে কতটা সময় বেঁচে যাচ্ছে। দেখো জাস্ট এক্সটেনশনটা অ্যাড করে নিবা, অ্যাড করে নিয়ে দেখবা যে প্রত্যেকটা পেপারের সাথে কোনটা কোন র্যাঙ্কের, কনফারেন্সের র্যাঙ্ক কি, জার্নালের র্যাঙ্ক কি, পাশাপাশি আসতে থাকে। মানে এই যে Q1 2 3 এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হলো র্যাঙ্ক। ম্যাম আমরা তো সবসময় র্যাঙ্ক চেষ্টা 3 করব। পর্যন্ত নিতে পারবো না ম্যাম? হ্যাঁ একটু। আচ্ছা আমার যেটা মনে হয়, যেই তোমাদের যেগুলো টপিক মানে লেটেস্ট
2-3 ইয়ার্স বা 4-5 ইয়ার্স এর মধ্যেই Q1 র্যাঙ্কে শুধু 35টা কেন 50-60টা পেপার পেয়ে যাবা। একটু আগে ট্রাই করবা Q1 গুলাই নিতে। Q1 এর মধ্যে যদি ইনাফ পেপার না পাইছো, লেটেস্ট পেপারগুলা মানে 5 ইয়ার্স এর ওইদিকে যাবাই না, 5 ইয়ার্স এর মধ্যেই পেয়ে যাবা। তারপর ধরো যদি লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে না পাইছো তাহলে একটু পিছনে যাবা, কিন্তু যা লাগে না, হয়ে যায়। দেখবা যে লাস্ট 2-3 বছরের মধ্যে অনেকগুলা পেয়ে যাচ্ছ। আচ্ছা, একটু ট্রাই করবা Q1 গুলা নিতে। Q1 এর মধ্যে যদি তোমার 35টা পেপার হচ্ছেই না, মিস আমি কোনোভাবে পারতেছি না, নাই আমার এই টপিক রিলেটেড, তখন তুমি Q2 গুলা নাও, তারপরে Q3 তে যাও। ওকে, তারপর তোমার পাশাপাশি মনে হচ্ছে কতগুলো আমি এখানে কনফারেন্স পাচ্ছি যেগুলো র্যাঙ্ক এ স্টার অথবা IEEE এর কনফারেন্স, এসএম ডিজিটাল লাইব্রেরি আমার কাছে ভালো মনে হচ্ছে, নাও। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, মানে কোনো পেপারের র্যাঙ্ক নাই মানেই যে ওটা খারাপ এটা কিন্তু না। এটা হলো অস্ট্রেলিয়ান একটা র্যাঙ্কিং সিস্টেম। চীনে, তারপরে জাপানে, ইউকেতে, ফ্রান্সে কিন্তু এই সিস্টেমটা আবার ফলো করে না ওদের ইয়েগুলা। তার মানে এটা না যে ওদের যতগুলো কনফারেন্স আছে খারাপ, অবশ্যই না, ওরা এটা ফলো করে না, এটা অস্ট্রেলিয়ান সিস্টেম। ওকে, আচ্ছা, কিন্তু এই কোর্সে যেহেতু বলছে র্যাঙ্কড পেপারগুলো নিতে, নিবা, শেষ। ম্যাম আমরা ওকে, যদি গুগল স্কলার বাদে অন্য কোথাও থেকেও যদি পেপার দিই হ্যাঁ, অন্য তাহলে কোনো কি ডেটাবেজে নাও, নিতে পারো, সমস্যা নেই। কিন্তু গুগল স্কলারে মানে সহজ না। ধরো তুমি অনেক ধরনের ডেটাবেস তো আছে, তুমি চিনো, তুমি কাজ করতে পারো। তোমার অন্যান্য গ্রুপমেটদের জন্য তো এটা একটু ঝামেলাদায়ক হইতেই পারে যে না আমি বুঝতেছি না কোনো কিছু। যারা কাজ পারে, আমাদের আমাদের পেপার পাবলিশ টপিকে করে দেখলাম আসছে। পেপার কম হ্যাঁ, বলো, তাই আর কি, মানে তোমাদের আমাদের টপিক টপিকে কোনটা? পেপার ওই যে টর্টয়েস আচ্ছা, কনভারসেশন টর্টয়েস সিস্টেম। যেটা আমি বললাম, শুনো একটু, মানে ডিরেক্ট পুরো টপিক যদি লেখো পেপার পাবা না। পেপারের টপিকটাকে ছোট ছোট পোর্শনে ভাগ করে নিতে হবে, কিওয়ার্ডস দিয়ে তোমার পেপার সার্চ করতে হবে। ডিরেক্ট পুরো টাইটেলটা লিখে, মানে টপিকের নামটা লিখে কিন্তু পেপার পাওয়া যায় না। যে কোনো টপিকে ওভাবে যদি লেখো, মানে পাবা, ভাগ্য ভালো থাকলে পাবা, অবশ্যই পাবা। যেমন এই যে যেগুলো ডিমান্ড সাপ্লাই পাইছে অ্যানালাইসিস। 35টা পাবো নাকি সে চিন্তা আছে আর কি, আমি না না, ধরেন পাবা। 5টা ভেতরেই ধরছি। একটু শোনো, কিওয়ার্ডস দিয়ে সার্চ করবা, একটু কিওয়ার্ডস ভাগ করে নিবা যে এই রিলেটেড, যেটা বললাম যে ধরো নিজে নিজে বুঝতে পারতেছো না, সমস্যা নাই, চ্যাট জিপিটি করতে পারো, ওটা একটা টুল, অবশ্যই আমি হেল্প নিতে পারি। তুমি বলবা যে এই টপিক রিলেটেড আমি পেপার সার্চ করতে চাচ্ছি, আমাকে কতগুলো কিওয়ার্ডস দাও, যে কিওয়ার্ডস গুলোতে সার্চ করলে আমি এই টপিক রিলেটেড লিটারেচার রিভিউ করতে পারবো। ওকে জোনাই? ম্যাম যে কোনো পেপার হলেই হবে ওই রিলেটেড? হ্যাঁ, ওই রিলেটেড। দেখো, মানে পুরা টপিক রিলেটেড হুবহু পেপার তো হয় না। ধরো কেউ একটা কাজ করছে, সেম কাজটা আমি রিপিট করতে চাচ্ছি, ওর কোথাও কোথাও আমি গ্যাপ পাইছি। ধরো কিছু একটা, ধরো এআই এমএল এর কতগুলো অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করে কেউ একটা কাজ করছে, মেশিন লার্নিং বা এআই যেটা হোক, ধরো কাজ করছে, ওখানে আমার মনে হয়েছে এই এই মডেলটা ছাড়া অন্য একটা মডেল যদি আমি অ্যাপ্লাই করতাম বা অন্য কোনো একটা অ্যালগোরিদম যদি আমি ইউজ করতাম, আমি অ্যাকুরেসিটা আমার আরো ভালো হইতো। সেম কাজটা আমি জাস্ট রিপিট করতেছি। ওই রকম কাজও কিন্তু মানুষ করে, ওইভাবে কাজও কিন্তু হয়। তখন আমি কি করব, ওদের যেটা টাইটেল ছিল আমাকে সেটা লিখবো? অবশ্যই লিখবো না, তাহলে তো একই পেপার ভাববে মানুষ। সেম কাজ রিপিট করতে গেলে আমাদের একটু টাইটেলটা এদিক সেদিক গুছাই টুছাই লিখতে হয়। এখন হুবহু এক্স্যাক্টলি ওই পেপার তুমি যে পাবা তা না। যেটা বললাম, ধরো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অ্যানালাইসিস অফ মিট প্রোডাক্টস আছে, শুধুমাত্র মিট প্রোডাক্টস এর ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অ্যানালাইসিস কেমনে হবে, এই রিলেটেড পেপার না হয় ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অ্যানালাইসিস জিনিসটা কিভাবে কি কাজ করতেছে, কেমনে কি হয়েছে সেটাও একটু দেখো। ওই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অ্যানালাইসিসটা ধরো মিট প্রোডাক্টসে না হয় অন্য কোনো প্রোডাক্টসের ক্ষেত্রে অ্যাপ্লাই করছে, যেটা তোমার মনে হচ্ছে মিট প্রোডাক্টসে অ্যাপ্লাই করতে পারলে ভালো হতো, তাহলে অবশ্যই তুমি ওই পেপারটা নিবা। অথবা শুধুমাত্র মিট প্রোডাক্টস রিলেটেড পেপার আছে, যে পেপারগুলোতে তোমার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অ্যানালাইসিস নিয়ে কথা বলা হয় নাই, তাহলে ওইটা হলো ওই পেপারের গ্যাপ। তোমাদের দেখো ওভারলিপে একটা কিন্তু সেকশন আছে, বা তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টেও কিন্তু একটা পোর্শন আছে যেখানে তোমাদের সাবমিট করতে হয় কি, প্রবলেম স্টেটমেন্ট। ওইখানে কি করতে হয়, আমাদের গ্যাপ অ্যানালাইসিসটা দিতে হয়। কি জিনিস, ওই যে যেই পেপারগুলোতে আমি যেই গ্যাপটা পাচ্ছি, যেই কাজটা অলরেডি হয় নাই, তাহলে অবশ্যই তোমার হুবহু ওই টপিক রিলেটেড, মানে হুবহু এক্স্যাক্টলি ওই টপিকটা লিখে পেপার পাওয়ার দরকার নেই। বুঝতে পারছো? অবশ্যই রিলেটেড পেপার হইতে হবে। কি রিলেটেড, মানে ওই পেপারের কিওয়ার্ডস গুলা ধারে কাছে যাতে যায়। একদম ইররিলেভেন্ট একটা পেপার দিয়ে দিছে তা কিন্তু না। ইয়েস ম্যাম। একটু ট্রাই করবা কিওয়ার্ডস ওয়াইজ ভাগ করে নিয়ে টপিকস মানে সার্চ করতে ইনাফ পেপার পাবা আশা করি। তারপরে যদি না পাও আমাকে জানাবা, মেইল করে আমি হেল্প করব। বুঝে গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, র‍্যাঙ্ক চেক করার কাজ গেল। আচ্ছা, ওভারলিপ আর দু একটা জিনিস আছে, একটু দেখাই নি। আমি ঠিক আছে, স্ক্রিনশট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। নাভিদ, অফ করতে পারো। হুম।
আচ্ছা, আমাদের এরপরে কি দেখাইছি? আচ্ছা, ছবি অ্যাড করাটা দেখেনি। আর যেখানে টেবিল লাগবে দেখো, টেবিলের কোড দিয়ে দেওয়া আছে, তোমরা জাস্ট ওখানে ক্লিক করবা, কোড পাবো, ওই জায়গায় শুধু যেখানে যেটুকু লিখতে হবে তুমি শুধু টেক্সটগুলো চেঞ্জ করে ফেলবা, শেষ। টেবিলের কোড টোড দেওয়া আছে, কমেন্ট করা থাকলে শুধু কমেন্ট আউট করে নিবা। আচ্ছা, আরেকটা হলো ছবি অ্যাড করা। এই জানাতি আচ্ছা, তোমাদের টেমপ্লেটে ছবি আপলোড করার জন্য তোমার তো ছবি অনেকগুলো লাগবে, অনেক ধরনের পিকচার্স লাগবে। তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টই, একটু অ্যাসাইনমেন্টটা দেখো, কোথায় ওপেন করছি দেখো, এই জান্নাতি কি কি সাবমিট করতে হয়। আচ্ছা, লিটারেচার রিভিউর যে লিঙ্কটা সাবমিট করতে হবে ওটা তো বুঝলাম। প্রবলেম স্টেটমেন্ট কি? ওই যে তোমার 30টা বা 35টা পেপার পড়বা, প্রত্যেকটা পেপারে কোনো না কোনো গ্যাপ আছে, কোথাও না কোথাও তোমার মনে হচ্ছে এটার একটা বেটার অ্যাপ্রোচ হইতে পারতো, এই জিনিসটা এখানে নাই, অনেক জায়গাতে। বা ওটা তোমার যেই যেই জায়গায় যেই প্রবলেম মনে হচ্ছে, যা যা মনে হচ্ছে, মানে এক্সিস্টিং সিস্টেমগুলো নিয়ে তোমার একটা এক্সপ্লেনেশন রেডি রাখতে হবে, যে এক্সপ্লেনেশনটা থেকে তুমি একটা রিচ পিকচার বানাবা। রিচ পিকচার তো থিওরি ক্লাসে করানো হয়েছে, এটা জানোই, জাস্ট প্রসেসগুলো দেখানো না। অলরেডি যে সিস্টেমটা এক্সিস্ট করতেছে ওটা একটা এক্সপ্লেনেশন, সাথে একটা মানে সিস্টেমটা নিয়ে একটা রিচ পিকচার বানায় দাও। আর কি কি গ্যাপ পাচ্ছ ওই গ্যাপটা একটা টেবিল আকারে লিখে দেওয়া, টেবিলের ফরম্যাট এখানে দিয়ে দেওয়া থাকবে। তোমরা টেমপ্লেটটা খেয়াল করলে একটু দেখতে পাবে যে কি কি রাখতে হবে টেবিলটাতে। অথবা টেবিলটা অপশনাল, তুমি যদি টেবিল আকারে ছাড়া শুধু টেক্সট বেস লিখতে, মানে শুধু প্যারাগ্রাফে লিখে দিতে চাইছো সেটাও করো, সমস্যা নেই, কিন্তু এক্সপ্লেনেশনটা থাকতে হবে, সাথে একটা রিচ পিকচার থাকতে হবে। রিচ পিকচারটা হলো কি, অ্যাজ ইজ আর টু বি রিচ পিকচার কি এটা তো বুঝো সবাই, একটু বলতে হবে। আমার কথা শোনা যায়? অ্যাজ জি ইজ জি রিচ পিকচার কি, অলরেডি যে সিস্টেমটা এক্সিস্ট করতেছে ওইটার প্রসেসগুলো দেখাবো, ওইটা হলো অ্যাজ ইজ রিচ পিকচার। এরপর আমাদের প্রপোজড যে সিস্টেমটা, যেই মানে আমার মনে হচ্ছে এই প্রবলেমগুলো আছে, এটার সলিউশন এটা এটা এটা। আচ্ছা, সলিউশন এখন ধরো তোমরা ভাবতেছো, তোমার মনে হচ্ছে এটা সলিউশন হইতে পারতো, 7 জনের মাথা থেকে একজনের মাথা থেকে 3টা সলিউশন মানে আইডিয়া আসছে, 7 জনের মাথা থেকে 21 রকমের আইডিয়া আসছে। তাহলে তুমি কি ওই সবগুলা মিলে একসাথে ইমপ্লিমেন্ট করতে যাবা? ওইভাবে যদি ওয়েবসাইট বানাইতে চাও ওটার অবস্থা কি হবে বলো? শেষ হবে, একদম জগা খিচুড়ি পাকায় যাবে। অবশ্যই নিজেরা নিজেরা ভাববা। একটু খেয়াল করো তোমাদের প্রজেক্টের টপিকে, দেখো এ বি সি ডি ই এফ কতগুলো দেওয়া আছে না? ওই জিনিসগুলো তোমার হলো টু বি রিচ পিকচার আসবে, ওইটা হলো তোমার টপিকের ফিচার্স, মানে এই এই জিনিসগুলো তোমার ইমপ্লিমেন্ট করতে পারতে হবে। আচ্ছা, ওটাতে পরে যাই, ওভারলিপ শেষ করে ফেলি, বলে যাবো পরে এখানে আবার। আচ্ছা, ওটা তোমাদের থিওরি ক্লাসের পরে, ওটা আমি না পড়ি। একটু দেখো, তোমাদের ছবি অ্যাড করার জন্য ছবি অ্যাড করার কোড হয়তো টেমপ্লেটটাতে থাকতে পারে, নাও থাকতে পারে। যদি না থাকে আমি এখান থেকে কপি পেস্ট করে তোমাদের চ্যাটে দিয়ে দিচ্ছি। এটা একটু সেভ করে রাখতে পারো। আচ্ছা, আমি দুইটা একটু পিন করে দেব। করেছিলাম এখানে। আচ্ছা, একটু ট্রাই করবা, যেহেতু তোমাদের এখানে দুইটা রিচ পিকচার আসবে, ইআরডি আসবে, স্কিমা আসবে, নরমালাইজেশন আসবে। এরপর তোমরা ফ্রন্ট এন্ডটা শেষ করে ইউজার ইন্টারফেসের ছবিগুলো এখানে অ্যাড করবা। অনেক 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 পিকচার্স, অনেক ডায়াগ্রাম তোমার পুরো পেপারটাতে আসবে। এখন প্রত্যেকটা যদি আপলোডে ক্লিক করে একটা একটা করে আপলোড করো, তারপরে দেখবে এখানে অনেকগুলো ফাইল হয়ে গেছে, পরে খুঁজে পাইতে প্রবলেম হচ্ছে। এই জন্য কি করবা দেখো, এই যে মাঝখানে একটা অপশন আছে নিউ ফোল্ডার, এটাতে ক্লিক করে জাস্ট একটা ফোল্ডার বানাই নিবা, ধরো ইমেজেস অথবা পিকচার্স, যাতে বুঝতে পারো যে এই ফোল্ডারের ভিতরে আমার পিকচার গুলো আছে। জাস্ট বানাই নিয়ে দেখো, এখানে আমি একটা অলরেডি বানায় রাখছি ইমেজেস নামে একটা ফোল্ডার। ফোল্ডারটা বানানোর পরে ধরো এইভাবে আছে, জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে আপলোড অপশন থাকবে, আপলোড অপশনে ক্লিক করে সিলেক্ট ফাইলস কি, সিলেক্ট ফাইলসে ক্লিক করলেই তুমি তোমার ডেস্কটপ ল্যাপটপ থেকে তুমি ছবিগুলো আপলোড করে ফেলতে পারবা। আচ্ছা, ছবিগুলো আপলোড করার সময় একটু খেয়াল রাখবা ফরম্যাট যাতে জেপিজি অথবা পিএনজি এই দুইটা ফরম্যাটে থাকে। অন্য ফরম্যাটগুলো ওভারলিপে সবসময় ঠিকঠাক সাপোর্ট করে না, ভেজাল হয়, মানে করানো যায়, অনেক ঝামেলার ব্যাপার, ওগুলো দরকার নেই। ছবির ফরম্যাট সবসময় কি হইতে হবে, ডট মানে জেপিজি অথবা পিএনজি। একটু ট্রাই করবা এই দুইটা ফরম্যাটেই রাখা, অন্য কোনোগুলোতে না যাওয়ার। আচ্ছা, এরপর কি করতে হবে, যেখানে যেখানে তোমার শুধু ছবি লাগবে সিম্পলি এই কোডটুকু কপি করবা, কপি করে ধরো এটা নিচে এই ছবিটা আমার লাগবে, এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমার 2-3 জায়গায় শুধু একটু চেঞ্জ করতে হবে। কি দেখো, এইখানে হলো তোমার ফোল্ডারের নামটা, তুমি যদি ইমেজেস নামে ফোল্ডার বানাই থাকো তাহলে তার চেঞ্জ করার দরকার নেই, ইমেজেস নামে যে ফোল্ডারটা আছে সেটা রাখলাম। আচ্ছা, আরেকটা জিনিস একটু ট্রাই করবা ছবির নামটা একটা ওয়ার্ডে দিতে। দেখো এখানে আমি একটা ওয়ার্ডেই রাখছি, একটু ট্রাই করবা যাতে মানে ক্যাপিটাল লেটার ইউজ না করে স্মল লেটারে সবটা দিচ্ছ, একটা ওয়ার্ডেই দিচ্ছ, কোনো স্পেস দিয়ে 3-4টা ওয়ার্ডে স্পেস দিয়ে দিচ্ছ, তাহলে একটু সুবিধা হয়।
এটা ইউজ করতে এখানে এই কোডটা দিয়ে। খালি ঘুরাস আচ্ছা as is.jpg আছে, এরপর যদি 2b হয় জাস্ট 2b.jpg, erd হলে erd.jpg বা erd.png যেটা হয়। যেখানে যেখানে তোমার ছবিটা লাগবে, যেখানে যেখানে ছবি আপলোড করবা, সিম্পলি এই কোডটা কপি করবা, পেস্ট করে দিবা। ছবিটা এখানে যেই ছবিটা এই জায়গায় আনতে চাচ্ছ, ধরো as is এর জায়গায় এখানে আমি আনতে চাচ্ছি 2b নামে কোনো একটা ছবি আছে আমার, জাস্ট 2b লিখে দিব। ঠিক আছে, erd আছে, আমি erd লিখে দিব। আর ফরম্যাটটা খেয়াল করবো যে jpg আছে নাকি png আছে। ওকে, বুঝা গেছে? ম্যাম বুঝতে পারছি? হুম। কি যেমন রিচ পিকচার বানাতে আমরা কি টুল ইউজ করব? draw.io তে করতে পারো, অনেকে ডকেও করে, মানে ওয়ার্ডেও করে, করতে পারো, যেটাতে খুশি করো। draw.io টা বেশি ভালো, মানে আমার কাছে মনে হয়। তুমি চাইলে মানে ওয়ার্ডেও করতে পারো। ওয়ার্ডে কি হয় যে কিছু কিছু তোমার মনে হচ্ছে একটু ভালো ভালো ছবি টবি আমি অ্যাড করতে চাচ্ছি, একটু দেখতে ভালো লাগবে, ওটা তাহলে ওয়ার্ডে কাজটা করতে সুবিধা হয়। তোমার মন চাইলে draw.io তে করতে পারো। draw.io তো অলরেডি ইউজ করছো, অনেক করছো। কেমন নষ্ট হয়েছিল? draw.io যেটাতে খুশি ইচ্ছা, মানে একটা প্রবলেম নাই কোনো। এইটুকু বুঝতে পারছো কি করতে হবে? জাস্ট মানে সিম্পলি এই কোডটা কপি পেস্ট করবে, এরপরে যেই ছবিটা এখানে, ছবির নামটা এখানে ভালোভাবে দেখবা কিভাবে আছে, বানান টানান দেখে ফরম্যাটটা কি ফরম্যাট আছে ওটা দিয়ে দিবা। আর এই জায়গায় হলো তোমার ফোল্ডারের নামটা, তুমি যদি ইমেজেস না দিয়ে তোমার একটা মন চাইছে তুমি সেটা দিছো, সেটা দিয়ে দিবা। তুই আচ্ছা, জানোস তুই কই তুই এখন আমাদের মানে বুঝা দে IEEE এর একটা ফরম্যাট আছে কি, যে আমার প্রত্যেকটা ফিগারে কেমনে কি হইবো? মানে ফিগার নাম্বার দিয়ে লিখে দিতে হবে, যে ফিগ ডট 1 ডট, অথবা তারপরে 1 এর পরে কি 2 নাম্বার ফিগার, হ্যালো ওটা ফিগ ডট। হ্যাঁ ম্যাম, বলো। ম্যাম হুম আমার স্পিকারে একটু প্রবলেম হচ্ছিল, তো তাই আমি চেক করছিলাম। ম্যাম একটা প্রবলেম আছে, কোশ্চেন আছে ম্যাম। হুম বলো। কোশ্চেনটা হলো ম্যাম, আমাদের তো এই যে আপনি এরকম একটা লিটারেচার রিভিউ আপনি এটার মধ্যে আমাদের এডিট করে দেখাচ্ছেন, এখন আমাদের কি এই স্যাম্পল টেমপ্লেট দিয়ে হিসেবে দেওয়া হবে, এরকম? ও দিয়ে দেওয়া হবে, আচ্ছা দিয়ে আচ্ছা দেবে, এই টেমপ্লেটে দিয়ে দেওয়া হবে। কিন্তু কিছু কিছু জায়গায় যদি তোমার ঠিকঠাক করতে হয়, যে ওই জিনিসগুলো আমি অলরেডি বলে দিচ্ছি, যেমন মেইন ডট বিব এই ফাইলটা না থাকতে পারে, এখানে গিয়ে মেইন জি ডট মিস, বিব ওগুলি ফাইলটা ওগুলি বানিয়ে দেখতে নিবা। পেয়েছি মিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে জি দুই এক ওকে জায়গায় মিস। জাস্ট ঠিক করতে হবে, ঠিক করে নিলে না মিস, তোমাদের আমি জানতে চাচ্ছিলাম যে এরকম টেমপ্লেটটা আমাদের একটু স্যাম্পল হিসেবে দিয়ে দিলে অবশ্যই ভালো হয় আর কি। দিয়ে দিবে, তো দিয়ে দিব, তো টেনশনের ওকে কিছু নেই, ওকে মিস, দিয়ে দিবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে কি দেখো, আচ্ছা আমাদের কি করতে হয়, ফিগার লিখতে হয় না, ফিগ ডট 1 অথবা ফিগ ডট 2, একটা একটা করে যত নম্বর ফিগার একটা একটা করে 1 2 3 4 5 দিতে হয়। এই 5 লাইনের কোডটা ইউজ করার ফলে এই কাজটা সহজ হয়ে যায়। আমাদের আলাদা করে আর ফিগ ডট 1 2 3 4 এগুলো কিছু লিখতে হয় না। শুধুমাত্র ক্যাপশনের জায়গায় যেটা যেই ছবি ওই ছবির ক্যাপশন আমি লিখে দিব, যেটা আমার অ্যাজ ইজ রিচ পিকচার, এটা আমার এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, এটা আমার স্কিমা, এটা আমার নরমালাইজেশন, এটা আমার ইউজার ইন্টারফেস। যখন যেটা ক্যাপশনের জায়গায় শুধু আমি সেটা লিখে দিব, লিখে দিয়ে আমি রিকম্পাইল দিব, আমার ফিগার 1 2 3 4 5 হতে থাকবে। আচ্ছা দেখো, প্রথমে একটা ছবি ছিল, সেম কোডটা আমি কপি পেস্ট করছি, এই জায়গাটাতে আছে অ্যাজ ইজ না দিয়ে, ধরো এটা আমার টু বি রিচ পিকচার। রিচ পিকচার যদিও এটা হয় না, আমার জাস্ট এই ছবিটা ভালো লাগে এই জন্য দিয়ে রাখছি। দেখো আমার আলাদা করে কিন্তু ফিগ ডট 2 3 4 5 এগুলো লিখতে হলো না, আমি জাস্ট এই কোডটা কপি পেস্ট করছি, আমার 1 এর পরে এরপরে আমি এই ছবিটা অ্যাড করছি, আমার পুরো পেপার লেখাতে এটাই আমার 2 নাম্বার ছবি, এই জন্য 2 চলে আসছে। 3 নাম্বার ছবি যেটা অ্যাড করবা 3 চলে আসবে, 4 5 এভাবে আসতে থাকবে। বুঝতে পারছো? ক্যাপশনে শুধু ক্যাপশনটা চেঞ্জ করে ফেলো। আচ্ছা এখানে আরেকটা জিনিস হলো, দেখো স্কেল নামে একটা ভেরিয়েবল আছে, দেখতে পাও স্কেল ইকুয়াল 0.05 আছে, এটার কাজ কি? 0.05 কে আমি যদি লিখি 0.1, রিকম্পাইল দিলাম, দেখো তো ছবির সাইজটা বড় হয়ে গেল না? এখন যদি আমি 0.2 দেই আরেকটু বড় হবে। আমার ছোট ছবি দরকার, আমি ওইখানে জাস্ট ডিজিটটা চেঞ্জ করতে থাকবো, যেই ধরনের ছবি দরকার আমার ঠিকঠাক মতো সাইজটা অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য, জাস্ট সংখ্যাটা বাড়াবা কমাবা শেষ। আচ্ছা এটা সুবিধা কি, তোমার আলাদা করে হাইট উইথ একটা একটা করে অ্যাডজাস্ট করতে হয় না, এখানে তুমি জাস্ট 1 2 3 4 5 বা 0.05 0.04 যেখানে যেটা দরকার, বা 1.5 যেমন হয়। অনেক বেশি বড় দিয়ে দিবা না যে এখানে তোমার আসতেছেই না, এরকম তার হয় না, জাস্ট একটু ঠিকঠাক মতো দেখে দিবা যেখানে যতটুকু দরকার। তোমার এটার সুবিধা আলাদা আলাদা করে হাইট উইথ অ্যাডজাস্ট করতে হয় না, অটোমেটিক্যালি ছবিটার হাইট উইথ সমান বরাবর বাড়তে থাকে, এদিক সেদিক মানে বেড়ে টেড়ে যায় না, প্রবলেম হয় না আর কি। বুঝতে পারছো? একটু বলো, ইয়েস বুঝতে মিস। পারছো? হুম, এই শেষ, ওভারলিফের এই কাজ শেষ। আচ্ছা এরপরে এই জায়গাগুলো হলো তোমাদের টিচারের, তোমাদের একজন একজন করে গ্রুপ মেম্বারদের নাম লেখা,
শেষে তোমাদের ল্যাব ফ্যাকাল্টি, থিওরি ফ্যাকাল্টি, ল্যাব ফ্যাকাল্টিদের নাম লিখে দিতে। আগে হলো তোমাদের গ্রুপমেটদের নাম। ওকে, এই তো শেষ। আচ্ছা, ফার্স্ট অ্যাসাইনমেন্ট নিয়ে দু একজনের যেটা কোশ্চেন ছিল, কি করতে হবে দেখো, ডেলিভারেবলে যে জিনিসগুলো এখানে দিয়ে দেওয়া থাকবে, যেই এখন অ্যাসাইন করুক, আমি অ্যাসাইন করি, মিস অ্যাসাইন করুক, স্যার অ্যাসাইন করুক, অথবা সারিতা মিস অ্যাসাইন করুক, যেই যেই জিনিসগুলো এখানে বলবে একটা একটা করে তোমার ফাইলগুলো অ্যাটাচ করে তারপর তুমি টার্ন ইনে ক্লিক করবা। এই যে লিটারেচার রিভিউ স্প্রেডশিটটা দিয়ে দিবা। প্রবলেম স্টেটমেন্ট কি, তুমি এই যে লিটারেচার রিভিউ লিখলে না, লেখার পরে যে যে প্রবলেমগুলো তুমি পাইছো এটা প্রবলেম স্টেটমেন্টে লিখবা। আচ্ছা, এখন তুমি বলতে পারো মিস আমি তো এই টেমপ্লেটে লিটারেচার রিভিউ লিখতেছি, এখানে প্রবলেম স্টেটমেন্ট লিখতেছি, প্রবলেম স্টেটমেন্টের উপরে আমি তো এক্সিস্টিং সিস্টেমের রিচ পিকচার বানাচ্ছি, তারপর টু বি যেটা রিচ পিকচার আমাদের প্রপোজড যে সিস্টেমটা ওটা আমি মেথোডোলজিতে লিখে এটা আমি বানাচ্ছি, আমি ওখানে এক্সপ্লেনেশন অ্যাড করতেছি। তাহলে এই রিপোর্টটা তো আমার একবারে দিয়ে দিলেই হয়, আমি কেন বারবার করে একটা একটা করে দিচ্ছি? এটা জাস্ট দেখার সুবিধার জন্য। হয় হইতেই পারে আমরা চারজন একসাথে বসছি, কেউ প্রত্যেকটা রিপোর্টে জাস্ট লিটারেচার রিভিউ চেক করতেছে, কেউ এটা চেক করতেছে, জাস্ট যেটা যেভাবে বলছে ওইভাবে সাবমিট করবে, শেষ। তাহলে কোনো ভেজাল হবে না। রিচ পিকচার ধর ড্র ডট আয়তে বানাইছো, ডাউনলোড করছো, ওইটা একটা দিয়ে দিবা। টু বি রিচ পিকচার বানাইছো, ওইটা অ্যাটাচ করবা। প্রবলেম স্টেটমেন্টে এখানে লিখছো, লিখার পরে একটা ফাইল ডাউনলোড করবা, ডাউনলোড করে রিনেম করে দিবা। কিভাবে রিনেম করতে হবে দেখো, এটা বলে দেওয়া থাকবে। প্রত্যেকটা ফাইলের গ্রুপ নাম্বার দিবা, পিএস নাম্বার কত 1, ফাইল নাম্বার কি, আমার লিটারেচার রিভিউ লেখা হয়েছে, আমি পিডিএফটা একটা ডাউনলোড করে ফেলছি, এখানে লিখে দিব লিটারেচার রিভিউ। আচ্ছা, এরপর প্রবলেম স্টেটমেন্ট লেখা হয়েছে, গ্রুপ নাম্বার দিব, পিএস নাম্বার দিব, জাস্ট পিডিএফটা আমি ডাউনলোড করে রিনেম করে ফেলবো। অলরেডি আমরা ডাউনলোড করছি না, এখানে দেখাইলাম তো, জাস্ট এখানে ক্লিক করলে পিডিএফটা ডাউনলোড হয়ে যায়। এরপর কি করতে হবে, শুধু রিনেম করে ফেলবো, শেষ। তারপরে তারপরে কি, রিচ পিকচার একটা, দুইটা, তিনটা, চারটা। এরপর গ্যাপ অ্যানালাইসিস লিখছি, আবার পিডিএফটা ডাউনলোড করব, ফাইলটা এই গ্রুপ নাম্বার, পিএস নাম্বার দিয়ে জাস্ট ফাইলটা রিনেম করে দিব, শেষ। এরপর প্রজেক্ট টিম মেম্বার কন্ট্রিবিউশন ফাইল আর প্রজেক্ট রিপোর্ট। রিপোর্ট মানে এই যে পুরোটা লেখা শেষ হয়ে গেল, যেটা আমি বারবার করে একটা একটা করে ডাউনলোড করলাম, পুরোটা আবার শেষ হয়ে গেল, আমার PS1 এর কাজ যা বলছে সব লিখে শেষ করলাম, পুরোটা ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমি ফাইলের রিনেম মানে ওই যেটা ডাউনলোড হলো ওটা রিনেম করে দিব কি, গ্রুপ নাম্বার, পিএস এর নাম্বারটা দিয়ে, ফাইল নেম কি থাকবে, প্রজেক্ট রিপোর্ট। বুঝতে পারছো? আচ্ছা, টিম মেম্বার কন্ট্রিবিউশন ফাইল কি, এগুলো মনে হয় অলরেডি ক্লাসে বলা হয়েছে। এই যে এখানে অ্যাটাচ করা থাকবে, কেমনে সাবমিট করবা, এটা সবাই সমানভাবে কাজ করলে 100%। যে ধরো 5টা পেপার রিভিউ করার কথা বলো, নরেন মিস যে টিম লিডার অ্যাসাইন করে দিছে ওটা কি চেঞ্জ করা যাবে? একটু মিসের সাথে তাহলে কথা বলে নাও, ওকে, নেক্সট ক্লাসে বলে নিও। টিম লিডারের তো কাজ কিছু না, একটু কষ্ট করতে হয়। তোমরা একটু টিম লিডারকে কোর্স শেষে একটা ট্রিট দিয়ে দিবা, ওর কাজ হলো অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করে, ঠিক আছে? তো ওই ট্রিটটাই তো আমি কাটতে চাচ্ছি। আচ্ছা, এটা তাহলে তোমার গ্রুপমেটদের বলে দিবা। আচ্ছা, বুঝতে পারছো? এখানে জাস্ট যে কাজ করবে না ওর পার্সেন্টেজ কমাই দিবা, যারা সমানভাবে কাজ করবে। কি রেকর্ডটা পাওয়া যাবে ম্যাম? এই ক্লাসের রেকর্ডটা কি পাওয়া যাবে? রেকর্ড জন্য কে একটা করতেছে, আমি জানি না, ওই যে নাভিদ না কে জন্য একটা বললো, জানি না কে একটা করতেছে, আমি জানি না কে করতেছে। হ্যাঁ, কে একটা করতেছে, ওর সাথে যোগাযোগ করে নিয়ে নিও। এই যে করতেছে ওর আইডিটা এখানে বলে দিও, তোমাকে মেইল করে ওরা রেকর্ডিং নিয়ে নিবে। মহিউল করতেছিল। আচ্ছা, মহিউল, এই খেয়াল রাখো, ওর নাম হলো মহিউল আলম। ওর নাম আইডি খুঁজে, ওই যে তোমাদের গ্রুপ মেম্বারের ইনফরমেশন যেখানে আছে, আইডি খুঁজে ওর কাছ থেকে নিয়ে নিবা। মহিউলের আচ্ছা। আইডিটা এখানে কমেন্ট করে দিয়ে তো। এই যে রেকর্ড করতেছো, স্যার একটু দিয়ে দেন তো এখানে আইডিটা আপনার। ম্যাম এথিক এটা হয় না, আপনার আইডিতে উনি মেইল করে দিল, তারপর আপনি এটা ক্লাসে অ্যাসাইন করে দিবেন। ক্লাসে আই মিন ক্লাস রুমে আর কি। সেটাও হয়, সেটাও হয়। খুব ইম্পর্টেন্ট ম্যাম, এটা ওই যে দিয়ে দিছে, দেখো আইডি দিয়ে দিছে, ওকে জাস্ট। আচ্ছা কাউসার, তুমি একটু কষ্ট করে জাস্ট লিংকটা রেডি রাখো, যে চাইবে শুধু ফরওয়ার্ড করে দিবা, ওকে? আচ্ছা, এটা আমাদের একটু প্রবলেম হয়েছিল, আমি যদি দিতে যাই মানে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট নিতে গিয়ে, যেমন এর আগেরবার নরেন মিসের যে প্রবলেমটা হয়েছে, ওনার ড্রাইভের জায়গা শেষ, আইবিতে মাত্র 20 জিবি দেয়, তো এতগুলো স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট নিতে, আবার ধরো বিভিন্ন রেকর্ডিং, তোমাদের প্রজেক্টের ডেমনস্ট্রেশনের রেকর্ডিং, অনেক কিছু মিস এই ক্লাসরুমে এই গ্রুপটাতে হচ্ছে কি অ্যাসাইন করে দিলে, লাইক অ্যাসাইন আই মিন লাইক পোস্ট করে দিলে আমি বুঝতে পারছি, শোনো আমি বুঝতে পারছি, কিন্তু আমার এমন হইতেই পারে যে হুট করে ওটা আমার ডিলিট করে ফেলতে হচ্ছে, কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো নিতে নিতে আমাদের ড্রাইভে একদম জায়গা থাকে না,
বুঝছো? পরে যেটা প্রবলেম তোমরা ফেস করো যে তোমরা সাবমিট করতে পারো না, এই জন্য একটু ড্রাইভে আমাদের জায়গা খালি রাখতে হয়। মিস এই অ্যাসাইনমেন্ট রাখার আগ পর্যন্ত রাখলেই হবে। আচ্ছা আমি ট্রাই করব। ওকে, এরপরে কোথায় ছিলাম, এই যে ওভারলিপে। আচ্ছা ওভারলিপে আরেকটা প্রবলেম, এটা একটু শোনো, এটা খেয়াল রাখো। ডকে যেমন যে প্রবলেমটা হয়, ধরো অনলাইনে কাজ করতেছো একসাথে, এডিট অ্যাক্সেস দিয়ে রাখছো, একসাথে 10-12 জন 15-20 জন এডিট করতেছো, প্রবলেম হয় না। কিন্তু ওভারলিপে যে প্রবলেমটা হয়, একসাথে 2-3 জনের বেশি এডিট করতে পারবে না। একটু দেখো, এখানে তো আমি এটা দিয়ে রাখছি। আচ্ছা, সবার প্রথমে তোমাদের যে টেমপ্লেটের একটা লিঙ্কটা দিয়ে দেওয়া থাকবে, এই যে এইভাবে একটা লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, সেখানে ভিউ অনলি অ্যাক্সেস দেওয়া থাকবে, মানে এডিট অ্যাক্সেস দেওয়া থাকবে না। এখন এডিট অ্যাক্সেস যে দেওয়া থাকবে না, তাহলে তুমি ওই টেমপ্লেটটা কিভাবে নিজের কাজে লাগবে? কারণ এখানে তখন তুমি ক্লিক করলে এটা কপি পেস্ট করতে পারবে না, কাজ হবে না, কিছু না, শুধু দেখতে পাবা। এই জন্য কি করতে হবে, ওভারলিপ লিখবা, ওভারলিপ লিখে ওখানে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, মানে সাইন ইন করে ফেলা। যে সাইন ইন উইথ গুগল এই অপশনটা আছে না, ওটাতে ক্লিক করলে দেখবা 2 সেকেন্ডে তোমার ওভারলিপে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট হয়ে গেল, এরপর তোমার যে লিঙ্কটা দেওয়া থাকবে ওটা জাস্ট ওপেন করবা। ওপেন করে এই যে দেখো লেফট সাইডে মেনু নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবা। ক্লিক করলে দেখবা কপি প্রজেক্ট একটা লেখা আছে। আমি এটাতে যদি ক্লিক করি, ক্লিক করে আমি কপি করতেছি। আচ্ছা, আমার অলরেডি এটা একবার কপি করা আছে যদিও। কপি করলে কি হবে, এখন এটাতে তোমার এডিট অ্যাক্সেস চলে আসবে। ভিউ অনলি অ্যাক্সেস থেকে তোমার আলাদা একটা লিংক জেনারেট হয়ে যাবে, এটাতে অ্যাক্সেস চলে আসবে। এটা এখন তুমি তোমার গ্রুপমেটদের সাথে শেয়ার করবা। কিভাবে শেয়ার করবা দেখো, ডান পাশে উপরে শেয়ার যাবে কিভাবে কপি করলে? কিছু নেই, যে আমি আবার করতেছি, থাকে যে মেনু নামে একটা অপশন আছে না বাম পাশে। কপি করার আগে অবশ্যই তোমার আগে ওভারলিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু কপি করতে পারবা না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ কিচ্ছু না, 2 সেকেন্ডের কাজ। জাস্ট ওভারলিপ লিখে এখনই সার্চ করো, সাইন ইনে গিয়ে সাইন ইন উইথ গুগল দিয়ে দাও, শেষ। আচ্ছা, অথবা নিজেরা চাইলে নিজেদের আলাদা আলাদা করে ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইন করে করতে পারো, যা খুশি মন চায়। এই যে মেনুতে ক্লিক করো, মেনুতে ক্লিক করে দেখো কপি প্রজেক্ট একটা লেখা আসছে, যা আসছে জাস্ট কপিতে ক্লিক করো, দেখবা আলাদা একটা লিংক জেনারেট হয়ে যাবে তোমাদের প্রজেক্টের এই টেমপ্লেটটার জন্য। হইছে? বুঝতে পারছো? শেষ। এরপরে কি করতে হবে দেখো, এই যে দেখো রাইট সাইডে উপরে শেয়ার নামে একটা অপশন আছে না, এটাতে ক্লিক করবা। কি লেখা আছে, টার্ন অন লিংক শেয়ারিং, এটাতে ক্লিক করবা। আচ্ছা, এখন দেখো তো ফার্স্ট যে লিংকটা আছে, এনিওয়ান উইথ দিস লিংক ক্যান এডিট দিস প্রজেক্ট, এই লিংকটা কপি করবা। এই লিংকটাই তোমার ক্লাসে সাবমিট করতে হবে, মানে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে সাবমিট করতে হবে। কিভাবে সাবমিট করতে হবে তোমার ইচ্ছা, ধরো একটা ওয়ার্ডে একটা পেজের লিংকটা দিয়ে দিছে, গ্রুপ নাম্বার লিখে, গ্রুপমেটদের নামটা লিখে, শেষ। বুঝতে পারছো? এই লিংকটা সাবমিট করতে হবে। সেম এই লিংকটাই তুমি তোমার গ্রুপমেটদের সাথে শেয়ার করবে, যাতে ওরা এখানে এডিট করে কাজ করতে পারে। আচ্ছা, ওভারলিপে যে প্রবলেমটা হয়, মানে এটা ধরো 2-3 বছর 4 বছর আগে এই প্রবলেমটা ছিল না। আমরা যখন সিনিয়র প্রজেক্টের কাজ করছি, রিপোর্ট লিখছি, তখন এই প্রবলেমটা হইতো না। এখন এই প্রবলেমটা হচ্ছে একসাথে 2 জন বা 3 জনের, ম্যাক্সিমাম মনে হয় 3 জন এখন কাজ করা যায় একসাথে। একটু দাঁড়াও, এক সেকেন্ড। আচ্ছা, এখন এই এডিট অ্যাক্সেসের লিংক সবাইকে দিয়ে দিল। সবাই যখন একসাথে শেষ মুহূর্তে, আমরা যে ফাঁকিবাজিটা করি, যে একদম আগে ভাগে পড়ালেখা না করে শেষ মুহূর্তে 2 ঘন্টা টাইম আছে, তখন সব তাড়াহুড়ো করে অ্যাসাইনমেন্ট করতে বসি, তখন এই প্রবলেমটা ফেস করবো। একসাথে 6-7 জন এখানে এডিট করতে পারবাই না। এই জন্য যখন যেটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে একটু ট্রাই করবা, যখনই অ্যাসাইন করা হয়েছে ওই দিনই কাজ শুরু করে দিতে। হইতেই পারে কারো লাস্ট, মানে অ্যাসাইনমেন্টটা যেদিন দেওয়া হয়েছে তার 2 দিন পরে কোনো কাজ আছে, ওই 2 জন আগে কাজটা করে ফেললো, তারপর বাকি 2 জন করলো, তারপরে বাকি 2 জন করলো। আচ্ছা, এই প্রবলেমটা একটু বেশি হবে হলো ফার্স্ট অ্যাসাইনমেন্টটাতে। এরপরে কাজগুলো তো আসলে নিজেরা ডিসকাস করে এখানে হইতেই পারে তুমি তোমার ডকে লিখছো, ওয়ার্ডে লিখছো, শেয়ার করে দিছো গ্রুপমেটকে অথবা লিডারকে শেয়ার করে দিছো, ও শুধু কপি পেস্ট করে এখানে দিয়ে দিল, এটা করতে পারে। কিন্তু লিটারেচার রিভিউ করার সময়, মানে ফার্স্ট যে অ্যাসাইনমেন্টটা, এটা তো তোমাদের সবাইকে আলাদা আলাদা করে একটা একটা করে সাইটেশন অ্যাড করতে হবে। তুমি যদি জাস্ট ইচ্ছে মতো আমি লিটারেচার রিভিউ করে দিছি, লিংক দিয়ে দিছি, তুমি সাইটেশন অ্যাড করো, এই কাজটা গ্রুপ লিডার কেন করে দিবে, তাই না? ও এক্সট্রা টাইম কেন দিবে? দিতে পারে, এখন তোমাদের বন্ধু মন চাইছে দিচ্ছ, এটা আলাদা কথা। কিন্তু স্বাভাবিক, মানে এই টাইমটা কেন দিবা? তোমার অন্য কোনো কাজ থাকতেই পারে, যেহেতু এখানে সবারই কাজ এটা।
এই জন্য একটু ট্রাই করবা অ্যাটলিস্ট ফার্স্ট অ্যাসাইনমেন্টটা দুইজন আজকে কাজ করছো, দুইজন কালকে কাজ করতেছে, বা আজকে আমি সকালে কাজ করছি, তুমি বিকালে করো, তুমি রাতে করো, যে যে সময় ফ্রি থাকবা একটু টাইমটা ভাগাভাগি করে নিয়ে একজন একজন করে অ্যাড করতে থাকবা এখানে, ঠিক আছে? এটা একটু আগে ভাগে বলে দিলাম, তখন কি হয় যে শেষ মুহূর্তে অ্যাসাইনমেন্ট করতে গিয়ে সবার মনে পড়ে আল্লাহ এখানে তখন সবাই এডিট করতে পারতেছে না, কি হবে? বুঝতে পারছো? এই ভুল করবা না, সব পড়ালেখা আগে আগে করে রাখবা, ঝামেলা শেষ। ওকে, ওভারলিফের কথাবার্তা শেষ। হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন আছে আর ওভারলিফ নিয়ে, ফার্স্ট অ্যাসাইনমেন্ট নিয়ে? এই যে এগুলাই সাবমিট করতে হবে, যা যা বলছে প্রত্যেকটা একটা একটা করে অ্যাটাচ করে সাবমিট করে দিও। আমাদের টেমপ্লেটের লিংক, হ্যাঁ এটা ডেডলাইন কখন হবে? এটা মনে হয় টাইম দিবে, তোমরা তো এখন ছুটি পাচ্ছ, আমি আজকে বা কালকে সকালে, কালকের মধ্যে উনি দিয়ে দিবে, যেই দিক আমি দিব অথবা নরেন মিসকে একজন এটা অ্যাসাইন করে দিবে, টাইম মনে হয় পাবা 10 দিন 12 দিন, জানি না আসলে। এক একটা অ্যাসাইনমেন্টের এক সপ্তাহ থেকে বেশি হবে টাইম, 8-10 দিন করে টাইম দেয়, বেশি দেওয়া হয় না। শেষের দিকে দেখবে এক একটা অ্যাসাইনমেন্টের জন্য 1 সপ্তাহ করে টাইম পাচ্ছ আসলে, প্রথম দিকে একটু একটু 1 সপ্তাহের একটু বেশি টাইম পাইতে পারো। আচ্ছা, এখন যেহেতু ছুটি আছে হয়তো এটাতে বেশি টাইমই পাবা, কারণ অবশ্যই ছুটিতে তোমাদের কাজ করতে বলাটা ঠিক না, ইউনিভার্সিটির রুলসের বাইরে। এটা এটা এখন মানে স্যার ম্যামরাও তো আমাদের ইনস্ট্রাকশন দিবে, ওনারা যেটা বলবে সেভাবে, ঠিক আছে? ওকে, তোমাদের এটা কোর্সের কিন্তু পড়ালেখা অনেকগুলা, একটু তো শেষ করতে হবে, কিন্তু মনে হয় না ছুটির মধ্যে তো অবশ্যই বলবে না, ছুটির মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে কখনোই বলবে না, ছুটিটা শেষ হওয়ার পরে। আচ্ছা, এরপরে আমাদের জন্য কি পড়ালেখা, প্রজেক্ট টপিক নিয়ে আলোচনা। এই বুঝতে পারছো এগুলা সবাই? ইয়েস মিস। কোনো কোশ্চেন আছে কোথাও? না থাকলে তাহলে আমরা প্রজেক্টের লাস্টে হুম প্রজেক্টের লাস্টে যে ভাইবাটা হয় এটা মানে টপিকটা মানে কি টাইপের ভাইবা হয়? কোশ্চেনটা কি ওই টাইপের থাকে? দেখো দেখো, কোর্স শুরু করলে না ওর ভাইবা নিয়ে টেনশন শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শোনো, যেটা হয় মানে স্যার ম্যামও ভাইবা নেয়, মানে স্যার ম্যাম যে ভাইবাতে ওনারা হলো ইআরডি, স্কিমা, নরমালাইজেশন এই জিনিসগুলো দেখে, সাথে প্রজেক্টের ডেমনস্ট্রেশনটা দেখে। আমাদের কাছে এসে শুধু কোডিং ভাইবা দিবা, প্রজেক্ট দেখাবা, প্রজেক্টের প্রত্যেকটা ফিচারের কাজ করছে কিনা সবগুলা ফিচার করে ফেলতে পারলে ফুল মার্কস। তারপর তোমাদের ডাইনামিক টেবিল চার্ট এগুলো তো মানে দেখানো হয় ল্যাব ক্লাসে, এগুলো শেষ করতে পারলে, ইমপ্লিমেন্ট করতে পারলে ওগুলাতে কিছু বোনাস মার্কসও পাওয়া যায়। এই তারপর কোয়েরি করতে দেওয়া হয়, করতে পারলে ওটাতে 50-এ 50 পাওয়া যায়। যাই হোক, মানে অনেক ধরনের মার্কস ডিস্ট্রিবিউশন থাকে, 4 জনে মিলেই ভাইবা নেওয়া হয়। এগুলো তোমাদের ল্যাব ক্লাসে বলে দেওয়া হবে, টেনশনের কিছু নেই। ওকে, ল্যাব ক্লাসে তো পড়ানো হবে, ফ্রন্ট এন্ড পড়ানো হবে, তারপর ডেটাবেজের সাথে কানেকশন, ডেটাবেজ ক্রিয়েট করা, ব্যাক এন্ড পড়ানো হবে, দেখাই দেওয়া হবে, ঠিক আছে? মাশরুর ইকবাল, আচ্ছা এই বুঝতে পারছো? এই সব চিন্তা ভাবনা পরে এগুলা ক্লাস শুরু হোক, আগে পড়ালেখা করো। আচ্ছা, আরেকটা জিনিস একটু সবাই শোনো, তোমাদের এখন যেহেতু ছুটি আছে, আমি বলবো না ঈদের সময় খুব একদম ধুমায় পড়ালেখা করো তা না, একটু কিন্তু তাও ট্রাই করবা ইআরডিটা অ্যাটলিস্ট বুঝে নিতে, ক্লাস শুরু করার পরপরই ইআরডিটা দেখে দেখে। আচ্ছা, আমরা তাহলে প্রজেক্টের টপিক গুলোর দিকে যাই, তারপর আমি ইআরডিটা কেন দরকার বলতেছি। টপিক ইআরডিটা কেন দরকার? ধরো তুমি একজন ওয়েব ডেভেলপার, তোমার কাছে একজন ক্লায়েন্ট আসছে, ও এসে বলতেছে আমার এই রিলেটেড একটা, ধরো ডাক্তার আর পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড আমি একটা ওয়েবসাইট বানাবো, আমাকে বানায় দাও। তুমি কি জাস্ট শুনলা তোমার ইচ্ছে মতো বানাই দিবা? এটা কি হয় বলো? এটা কি হয় কখনো? অবশ্যই ও কি কি চাচ্ছে সেই জিনিসটা তুমি তার কাছ থেকে শুনবা। আচ্ছা, ও এখন চাচ্ছে ওই ওয়েবসাইটে, এই কথা শুনতেছো সবাই? ইয়েস ম্যাম। Yes, miss. ওকে, ভেরি গুড। আচ্ছা শুনো, ধরো তোমাকে তোমার ক্লায়েন্ট বললো যে আমার ডাক্তার আর পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড একটা আমি ওয়েবসাইট বানাই চাচ্ছি, আমাকে বানাই দাও। অবশ্যই তুমি নিজে নিজে যা খুশি তাই বানাই দিবা না, তোমার কাছ থেকে শুনবো রিকোয়ারমেন্টস গুলো কি কি। ও বলে দিল যে আমার একটা রেজিস্ট্রেশনের জন্য একটা পেজ থাকবে, লগ ইন করতে পারবে, এরপর একটা ফর্ম থাকবে, আমাকে বানাই দাও। তারপরেও কিন্তু তুমি নিজে নিজে ফর্ম, লগ ইন, রেজিস্ট্রেশনের পেজ টেজ বানাই দিবে না, তুমি অবশ্যই ওর কাছে শুনবা। তো রেজিস্ট্রেশন করানোর সময় একটা ইউজার ও কি কি ইনফরমেশন চাচ্ছে যেটা ওর ডেটাবেজে স্টোর হয়ে থাকুক,
অথবা লগ ইনের সময়ও কি কি চাচ্ছে, ও কি শুধুমাত্র এটা চাচ্ছে যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে হয়ে যাক, নাকি ইউজার আইডি ইমেল আর পাসওয়ার্ড লিখেই লগ ইন হোক, অথবা যেই ফর্মটা ফিল আপ করে অ্যাপয়েন্টমেন্ট নিবে ফর্মে কি কি ইনফরমেশন দরকার, ও কি কোন ধরনের মানে ডিজিজ টাইপ থাকবে, ওর এজ থাকবে, ওয়েট থাকবে, এই জিনিসগুলো থাকবে, নাকি জাস্ট নাম আর ফোন নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিবে। এই ডিটেলসগুলো তুমি অবশ্যই ওর কাছে শুনে নিয়েই তো তুমি ফর্মটা ডিজাইন করবা, তাই না? তাই তো, হ্যাঁ। মানে তুমি একটা ইচ্ছা মতো Yes, বানাই miss. দিয়ে, মানে এই কাজ তো অবশ্যই করবে না, ইচ্ছা মতো একটা বানাই দিলা, বানাই দিয়ে এই যে বারবার কি হচ্ছে দেখি, কেউ ট্রাই করতেছে অ্যাড হওয়ার আইবির বাইরের ইমেল আইডি দিয়ে। কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা কোশ্চেন একটু 2 মিনিট পরে করো, আমি শুনতেছি, আমি একটু বকবক করিনি। আমাদের কাজটা কি, প্রত্যেকটা স্টেজে ও কিভাবে কিভাবে চাচ্ছে প্রত্যেকটা জিনিস অবশ্যই আমি ওর কাছ থেকে শুনে নিব, শুনে নেওয়ার পরে তারপরে আমি তাকে ওয়েবসাইটটা বানাই ওকে দিব আমার ক্লায়েন্ট, তাই না? এই সেম জিনিসটাই মানে এটা অ্যাকচুয়ালি যেটা ধরো তোমার ফর্মাল মানে ফরম্যাটটা যেটা আর কি তোমার হলো ইআরডি, ইআরডি থেকেই তোমার পুরো ওয়েবসাইটের ডিজাইনটা আসে। এখন ইআরডি কোথা থেকে আসবে? ফুল স্ক্রিন শেয়ারই করবো, কি যে করি। ইআরডি কোথা থেকে আসবে? এই যে তোমাদের টু বি রিচ পিকচার যেটা বললাম, টু বি রিচ পিকচার কোথা থেকে আসবে? মানে তোমাদের যে প্রবলেমগুলো পাইছো ওটার সলিউশন কি? এগুলোই হলো তোমার সলিউশন। প্রত্যেকটা টপিকের দেখো একটা করে ফিচার আছে না, মানে কতগুলো করে ফিচার আছে? এ বি সি ডি ই এফ জি, 7টা করে দেখো, প্রত্যেকটা টপিকের 6টা 7টা করে ফিচার আছে। হ্যাঁ 6টা 7টা করে ফিচার আছে, দেখতে পাও? এই ফিচারগুলো মানে তোমাদের বলে দেওয়া আছে তোমাদের ওয়েবসাইটটাতে যাতে এই ফিচারসগুলো কভার করে, এইভাবেই তোমাদের ওয়েবসাইটটা বানাইতে হবে। এখন তোমার এইভাবে বলে দেওয়া আছে, একটা ধরো যে ফার্স্ট যে ফিচারটা আছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট ফর নন মিট এগ্রি প্রোডাক্টস, এটা ফার্স্ট ফিচারটা কি? ফিচারটা কি? ডিটেইলড ডেটা অন এগ্রিকালচারাল প্রোডাক্টস ইনক্লুডিং সিড টাইপ, ডেট, বিভিন্ন ধরনের ডেট থাকবে, বিভিন্ন ধরনের স্টোরেজ রিকোয়ারমেন্টস থাকবে, তারপরে বিভিন্ন ধরনের প্যাকেজিং এর ইনফরমেশন, কিভাবে কিভাবে কি করতে চাচ্ছ সব কিছু তোমার থাকবে। আচ্ছা এখন এই জিনিসটা কিভাবে তুমি ডিজাইন করতে যাচ্ছ, ধরো এই যে জিনিসপত্রগুলো এগ্রিকালচার প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশনগুলো এটা কার কাছে থাকবে? এই একটা ধর তুমি টেবিল বানাচ্ছ, একটা টেবিলে তুমি লিখে দিছো এগ্রিকালচার প্রোডাক্টস, টেবিলটার নাম, টেবিলে কতগুলো কলাম রাখছো যেখানে তোমার প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্টের আইডি থাকবে, ওটার এক্সপায়ার ডেট থাকবে, তারপরে ব্যাচ আইডি থাকবে, সেলফ লাইফ থাকবে, তারপর ওর কি ধরনের প্যাকেজিং সিস্টেম ফলো করে ওটাকে ধর প্রোডাক্টটাকে স্টোরেজে রাখা হয়েছে, এই জিনিসগুলো থাকবে, মানে অনেক কিছুই থাকতে পারে। এখন তুমি এটা কিভাবে কি বুঝবা, কোথায় কি টেবিল বানাবা, কোন টেবিলের অ্যাক্সেস কার কাছে থাকবে, কোন পেজের অ্যাক্সেস কার কাছে থাকবে, এটা তোমার বুঝতে হবে না? বা এই সেম প্রজেক্ট তোমার ধরো 5-6টা গ্রুপকে দেওয়া হয়েছে, প্রত্যেক গ্রুপই যে একই রকম ভাবে ভাববে তা তো না, তাহলে স্যার ম্যাম ডিরেক্ট বলবে তুমি তো ওটা কপি পেস্ট করছো। এক একটা গ্রুপ এক এক রকম ভাবে চিন্তা করবে, যেটা যেভাবে চিন্তা করবা ওইটাই হলো তোমার। আগে তো টু বি রিচ পিকচার বানাই ফেলছো, ওখান থেকে তুমি ইআরডিটা বানাবা যেটাকে বলে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এটা যখন থিওরি ক্লাসে পড়া হবে আরেকটু ভালোভাবে বুঝবা, তারপর যখন ইআরডি একবার করলে মনে হবে যে আমার মনে হয়ে গেছে, খুব পারছি, যেটা আমার মনে হয়েছিল খুব হয়েছে, কিন্তু প্রথম 2বারে কিচ্ছু হয় না, থার্ড টাইমে গিয়ে মোটামুটি হয়েছে। কয়েকবার স্যার ম্যামকে দেখানোর পরে তোমার ওটা ধরো হবে, একদম যে 100% অ্যাকুরেট হবে তা না, না হইতেই পারে, বকা খাইতেই পারো, প্রবলেমের কিছু নেই। কিন্তু ইআরডিটা বানানোর পরে স্যার ম্যামের কাছ থেকে অবশ্যই ফিডব্যাক নিবা, যে প্রবলেমগুলো ধরে দিবে ওটা আবার স্যার ম্যামকে ঠিক করে আবার স্যার ম্যামকে দেখাবা। নাহলে যে প্রবলেমটা মানে ইআরডিতে তুমি তোমার পুরো প্রজেক্টে কিভাবে ডেভেলপ করবা, কিভাবে ওয়েবসাইটটা বানাবো, ওটা সব কিছু ধরো কিভাবে কি করবা, কোন জায়গায় কি কি ইনফরমেশন থাকবে, কোন টেবিলে কি কলাম থাকবে, কোথায় কি চার্ট থাকবে, গ্রাফ থাকবে, তুমি সব কিছু ধরো ওখানে করছো। কোথায় বিভিন্ন জায়গায় ধরো কোয়ালিটি চেক করার জন্য হইতে পারে, ওখানে তোমার সার্টিফিকেট থাকতে পারে যে হ্যাঁ এখানে এটা আমি কোয়ালিটি চেক করছি, ঠিক আছে, আমি একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি যে ওকে এটা ঠিক আছে, মানে অনেক কিছুই থাকতে পারে। এই জিনিসগুলো তোমার ইআরডিতে আসে। ইআরডি যদি ভুলভাল করছো, স্যার ম্যামকে না দেখাইছো, একবার ফিডব্যাক না নিছো, তখন যে প্রবলেমটা হয় তোমার ফ্রন্ট এন্ড সাবমিট করতে হবে, ফ্রন্ট এন্ড সাবমিট করে ফেলছো, তারপর স্যার ম্যামকে দেখাইছো, তারপর ভুল হয়েছে, তাহলে কি করতে হবে বলো তো? বলো কি করতে হবে? ইআরডি ধরো 50% ভুল করছো, অলরেডি তুমি তোমার প্রজেক্টের ফ্রন্ট এন্ডের কাজ শেষ করে ফেলছো, কি হবে তখন? আবার ইআরডি চেঞ্জ করতে হবে, আবার ফ্রন্ট এন্ডের কাজ করতে হবে, তারপর ধরো আবার লেট করছো, তুমি ব্যাক এন্ডের কাজও শেষ করে ফেলছো, তারপর তোমার মনে হচ্ছে আর তো 2 উইকস আছে, ভাইবার একটু সামেনকে দেখাইনি হইলো কিনা, দেখলে যে কিচ্ছু হয় নাই, কি করতে হইলো তখন? আবার ফ্রন্ট এন্ড করতে হবে, আবার ব্যাক এন্ড করতে হবে, আবার ডেটাবেসটা সাজাইতে হবে, টেবিলগুলো বানাইতে হবে, মানে আরো ঝামেলা। এই জন্য ইআরডি একটু যদি শুরু থেকে মনোযোগ দিয়ে পড়ে ইআরডিটা বারবার দেখায় নাও,
তাহলে শুরুতে ভেজালটা শেষ হয়ে যায়, প্রজেক্টের কাজ খুব স্মুথলি আগাইতে থাকে। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। অবশ্যই বলো। ম্যাম হচ্ছে ডিউরিং ওপি, তো ওখানে ছিল যে প্রথমে যে ফ্রন্ট এন্ডটা ছিল ওটা বানানোর পর হচ্ছে সিআরই রিপোর্টটা অনুযায়ী চেঞ্জ করে, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মতো আর কি। উই ক্যান চেঞ্জ আচ্ছা দ্য শোনো শোনো শোনো, একটু বলি। মানে এটা যেটা প্রবলেম হয়, যারা ওপি কোর্স করে আসছো ওদের অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে। মানে ডিসঅ্যাডভান্টেজ জিনিসটা ভুলেই যাও আপাতত। এখানে কিছু কিছু যে ভুলটা করো, ওপিতে ইউএমএল ডায়াগ্রাম করছো না, ইউএমএল ডায়াগ্রাম আর ইআরডি কিন্তু দুই দুনিয়ার জিনিস। ইউএমএল ডায়াগ্রাম আর ইআরডি মিলাবা না। আচ্ছা, এখানে আমাদের সিম্পলি একটা ওয়েবসাইট বানাইতে হবে। ওয়েবসাইট কি, ধরো আমি এখানে সার্চ করি, একটু দেখো, ধরো চাল ডাল, চাল ডাল লিখে সার্চ করছি, ধরো এই ওয়েবসাইটে আমার বানাইতে হবে, এই জিনিসটা আমার করতে হবে। এখন ওপিতে যেই কাজটা করো তোমাদের এইটাই মনে হয় এখনো নিয়ম আছে, আমি জানি না, যে পার পার্সন 2টা ইউজার নিবা, 2টা ইউজার ধরে ধরে ওর গোল টোল বানায় কাজ করবা, এরকম না? এইখানে এই কাজ করবা না। এখানে তুমি তোমার প্রজেক্টের ফিচার দেখবা। এখন তোমার ইউজার 2জনও হইতে পারে, 3জনও হইতে পারে। এই না যে আমি মানে ইচ্ছা করে খুঁজে খুঁজে, যেটা আমার প্রজেক্টের ফিচারসে বলাই নাই, আমি তাও খুঁজে করে 10টা 12টা 15টা 20টা ইউজার বের করছি, তা না। তো এটাই তোমাকে বানাইতে বলছে, যে একটা অনলাইনে সবজি ফলমূল কেনাকাটার একটা ওয়েবসাইট তুমি বানাও, এটাই বানাইতে হবে, এই জিনিসটাই। এখন এইরকম ফ্যান্সি কিছু একটা বানাইতে হবে তা না। আচ্ছা, আরেকটা যেটা হলো, মানে তোমাদের তো ল্যাব ক্লাস হয় উইকলি একটা, তাও আবার 1.5 ঘন্টার, আধা ঘন্টা তোমাদের প্রবলেম সলভ করতে যায়। তো 1-1.5 ঘন্টার একটা ক্লাস নিয়ে 12-13টা ক্লাসে আসলে প্রপারলি একটা ওয়েবসাইট কিভাবে বানাইতে হয় এটা আসলে কভার করা সম্ভব না। মানে অনলাইন ক্লাসও নেওয়া লাগে 5-6টা, মানে আমার লাগে অ্যাটলিস্ট 15-16টা ক্লাস লাগে মিনিমাম। তো যেটা প্রবলেম হয়, মানে এই কোর্সের আগে যদি ওয়েব অ্যাপ থাকতো তাহলে অ্যাটলিস্ট ফ্রন্ট এন্ডটা রেডি করে ফেলতে পারতা, কিন্তু হয় না। এই জন্য তোমরা কি করতে পারো, ফ্রন্ট এন্ডের ডিজাইনটার জন্য অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পাওয়া যায়, কিভাবে পাবা? তুমি যদি এখনো সার্চ করো যে HTML CSS এর ফ্রি টেমপ্লেটস অনেকগুলা পাবা, ওই টেমপ্লেটটা তুমি ইউজ করবা তোমার প্রজেক্টের জন্য। এখন ওই টেমপ্লেট যে হুবহু প্রত্যেকটা জিনিস, ধরো এই ফিচারগুলো প্রত্যেকটা যে আমার এই অপশনগুলো লাগতেছে আমার প্রজেক্টের জন্য, তা তো না। তাহলে আমি কেমনে বাদ দিব? এই ছবিগুলো যে লাগতেছে তা তো না। বা এই যে একটা একটা করে বক্স আছে, আচ্ছা এটাকে বলে একটা ডিভ ট্যাগের ভিতরে হলো একটা আছে, ওই ডিভের ভিতরে আর কতগুলো ডিভ, এগুলো ক্লাসে পড়ানো হবে। আচ্ছা, এইটাই যে আমার হবে তা না, এখানে আমার 5টা আছে না 6টা আছে, আমার লাগবে 4টা। এই যে একটু আধটু টেমপ্লেটটাকে চেঞ্জ করা, এদিক সেদিক বিভিন্ন জায়গায় এডিট করা, ছবি টবি বিভিন্ন ট্যাগ ইউজ করে হোক, যেই জায়গায় যতটুকু চেঞ্জ করতে পারার জন্য যতটুকু নলেজ দরকার ফ্রন্ট এন্ডে, এটা ক্লাসে শেখানো হবে, টেনশনের কিছু নেই। ওকে, কিন্তু ওপির সাথে ওভাবে মিলাই ভাববা না যে ওপিতে আমার এতগুলো ইউজার ছিল, প্রত্যেকটা ইউজার ওয়াইজ আমার আলাদা করে এটা বানাইতে হয়েছে, এরপর অত কিছু করতে হয়েছে, কিচ্ছু না। তুমি তো সিম্পলি ভাবো তোমাকে একটা ওয়েবসাইট বানাইতে হবে, তোমাকে ওয়েবসাইটের কি কি রিকোয়ারমেন্টস সেটা এখানে দেওয়া আছে। এখন তোমার ওয়েবসাইট তুমি কিভাবে ডিজাইন করবা, এটা আগে ইআরডি বানাই ফেলতে হবে, এই ফিচারগুলো দেখে দেখে ইআরডি বানাই ফেলার পরে তুমি তারপর কাজে আগাবা। ওকে, আচ্ছা এখন এই ফিচারগুলো একটু বুঝতে হবে। এই কে যেন কোশ্চেন করছিল, তুমি কি বুঝতে পারছো না বুঝো না, একটু বলো। জি ম্যাম, বুঝছি। বুঝতে পারছো সবাই? আচ্ছা, Yes, ফ্রন্ট miss. এন্ড ব্যাক এন্ড কি HTML CSS বুটস্ট্র্যাপ, আচ্ছা একটু শোনো, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড HTML CSS বুটস্ট্র্যাপ এগুলো কি জিনিস, জ্যাম্প কি জিনিস, ব্যাক এন্ড কি জিনিস, ডেটাবেস কি জিনিস, এগুলো ল্যাব ক্লাসে পড়ানো হবে। এখন আপাতত মাথাটা নষ্ট করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এখন একটু দেখো, তোমাদের ফার্স্ট যে টপিকটা আছে কি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট ফর নন মিট এগ্রি প্রোডাক্টস। ফোকাস দেখো কি কি বলছে, ট্র্যাক প্রোডিউস ফ্রম সিডস থ্রু আউট হারভেস্ট টিল ডিস্ট্রিবিউশন মিনিমাইজিং স্পয়েলেজ। মানে তোমার টার্গেটটা কি, এই টপিকটাতে তোমার টার্গেটটা কি সেটা জাস্ট বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে এই ইনফরমেশনগুলো মানে যা যা বলা হয়েছে, আমরা যখন তোমাদের ভাইবা নিই আমি দেখতে চাই যে এই জিনিসটা তুমি কি করছো, কোথায় করছো, আমাকে দেখো। ফার্স্ট ফিচারটা, আচ্ছা কি বলা হয়েছে, ডিটেইলড ডেটা অন এগ্রিকালচারাল প্রোডাক্টস। এগ্রিকালচারাল প্রোডাক্ট রিলেটেড ডেটা তোমার ওয়েবসাইটটাতে থাকতে হবে। এখন ওই ওয়েবসাইটটাতে এগ্রিকালচারাল প্রোডাক্ট রিলেটেড ডেটাটা কে রাখবে? বা এটা এই প্রোডাক্টের এরকমও হইতে পারে যে আমার প্রোডাক্ট আছে 8টা 9টা, আমার অন্য কোনো আর একটা প্রোডাক্ট অ্যাড করতে হচ্ছে ওই টেবিলটাতে, অথবা কিছু একটা প্রোডাক্ট আছে যেটা আমার স্টোরে নাই, ওটা আমার ডিলিট করতে হচ্ছে, অথবা আমি একটা প্রোডাক্টের নাম এন্ট্রি করতে ভুল করে ফেলছি বানান, ওটা আমার আপডেট করতে হচ্ছে। এই কাজগুলো টেবিলে থাকতে হবে, মানে আপডেট এডিট আর আপডেট তো একই কথা। আপডেট করতে পারা, ডিলিট করতে পারা,
নতুন কোনো কিছু একটা অ্যাড করতে পারে, এই জিনিসগুলো থাকতে হবে তোমার টেবিলে। এখন এই টেবিলটা এটা কে কন্ট্রোল করবে, কে হ্যান্ডেল করবে, এই ইনফরমেশনগুলো কার দরকার, কে পাঠাবে, এটা তোমাদের ওই যে ইআরডি করতে করতে ক্লিয়ার হবে যে এইটা তুমি কাকে দিতে চাচ্ছ। তো প্রোডাক্ট ইনফরমেশন রিলেটেড জিনিসপত্র ফার্মার সামলাচ্ছে, তোমার ইচ্ছে মানে আগে নিজে নিজে ভাববা, দেখবা যে অনেক ভুল হচ্ছে, ভুল হইতেই পারে, প্রচুর বকা খাবা, কোনো সমস্যা নেই, বকা টকা খেয়ে একটু একটু করে ইআরডি ঠিক হলে আরো ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। আচ্ছা, সেকেন্ড ফিচারটা কি বলছে দেখো, ট্র্যাকিং হারভেস্টেড ক্রপস ইনক্লুডিং কোয়ান্টিটিস, তারপর কি স্টোরেজ কন্ডিশন, অনেক কিছু। মানে কি হারভেস্ট করা যে ক্রপস গুলো আমি পাচ্ছি ওটা ট্র্যাক রাখতে হবে। এখন ট্র্যাক রাখাটা তুমি তোমার মতো করে চিন্তা করতে পারো যে তুমি কিভাবে ট্র্যাক রাখতেছো, কি কি ট্র্যাক রাখার জন্য মিনিমাম কি কি ইনফরমেশন গুলো দরকার, যে কি কোয়ান্টিটিতে অ্যাভেলেবল আছে, ওর স্টোরেজ কন্ডিশনটা কি, তারপর কত ইউনিট আছে, এই জিনিসগুলো মানে এখানে যার যার যেটা যেটা করে বলছে ওটা তোমার। আরেকটা জিনিস, তুমি সিম্পলি প্রত্যেকটা জিনিস কিন্তু টেবিল দিয়ে দিয়ে জাস্ট তোমার মানে ওয়েবসাইট বানাই ফেলতে পারো, শুধু এটুকু খেয়াল রাখতে হবে যে কোনটা কে কন্ট্রোল করতেছে, কোথায় কি আপডেট হবে, ডিলিট হবে। আচ্ছা, এখন তোমার প্রোডাক্ট রিস্টোর করার জন্য মানে এই কাজটা অবশ্যই কেউ না কেউ তো করবে। প্রোডাক্ট রিস্টোর করা ধরো অনেক বড়সড় ভাবে, আমি ধান লাগাইছি, গম লাগাইছি, আমার তো কোথাও স্টোর করতে হবে, আমি তো বাসার রুমে স্টোর করতে পারি না, এই জন্য কি থাকে বলতো, যারা চাষবাস করো বা বাসায় বা গ্রামে তো দেখো হয় না, অনেকগুলো আলু লাগাইছি আমি, অনেক চাষবাস করছি, সব বিক্রি করতে পারতেছি না, কোথায় রাখি, কোল্ড স্টোরেজে রাখি না, বা বিভিন্ন ধরনের ওয়্যার হাউসে থাকে না। এই যে দেখো ক্লাসে আসে না, শুনতেছে না, জি ম্যাম। Yes, miss. ধরো কোথাও একটা ওয়্যার হাউসে আছে, তাহলে ওই ওয়্যার হাউসের তো অবশ্যই ওই ওয়্যার হাউসটার দায়িত্ব কারো না কারো দায়িত্ব তো সেটা আছে, ধরো ওইটার দায়িত্ব আছে ওয়্যার হাউস ম্যানেজার। তার মানে আমি ধরো কোনো একটা ওয়্যার হাউসের ম্যানেজার, আমার এই ওয়্যার হাউসে কি কি জিনিসপত্র আছে সেটার রেকর্ডটা আমার কাছে থাকতে হবে না, ও তো অবশ্যই জানতে হবে কোন জিনিসটা কি পরিমাণে আছে, কে রাখতেছে, কার জিনিস, এই ইনফরমেশনগুলো আমার দরকার না। তাহলে এই Yes, জিনিসটা miss. কিভাবে প্রত্যেকটা ফিচার একটা একটা করে ভাববা, এভাবে চিন্তা করবা যে এটা কে কিভাবে কোথায় কি কন্ট্রোল করবে। আচ্ছা, দেন ডিটেল ডেটা অন পেরিশেবল প্রোডাক্টস ইনক্লুডিং নেম ক্যাটাগরি, একটু জাস্ট প্রত্যেকটা ফিচার পরে 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 বুঝো, প্রত্যেকটা টপিক যেটা ওই টপিক রিলেটেড তোমার ফিচার দেওয়া আছে, ফিচারগুলো তুমি চাইলে প্রথমে আগে টেবিল আকারে ভাববা যে এই টেবিলে আমি এই জিনিসগুলো রাখতেছি, এখন এইটার কন্ট্রোল কার কার কাছে, এই ইনফরমেশনগুলো কার দরকার, কে কোনটা কি ম্যানেজ করবে, এটা একটু ভাবতে হবে। ফিচারগুলো যদি বুঝতে না পারো এটা জাস্ট বলবা। আচ্ছা, এরপরে হলো মনিটরিং অফ ইনপুট, এটা 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 মানে ধর এগ্রিকালচারাল প্রোডাক্টটা মনিটর করা, অথবা হারভেস্ট থেকে শুরু করে স্টোরেজে যাওয়া পর্যন্ত ওটা ট্র্যাক করার সিস্টেমটা রাখতেছে। আচ্ছা, ট্র্যাক করার জন্য তোমার এরকম হইতে পারে বিভিন্ন ধরনের কি ট্রান্সপোর্টেশন সিস্টেমটাও তোমার ওখানে আসতে পারে, তুমি এভাবে চিন্তা করতে পারো যে আমি কিছু একটা ফল টল লাগাইছি, চাষবাস করছি, ওটা আমি এখন কোল্ড স্টোরেজে রাখবো, কোনো একটা ওয়্যার হাউসে রাখবো, বা বাইরে ওই যে ইম্পোর্ট এক্সপোর্ট এবং বিজনেস করতেছি কোথায় একটা রাখবো। তো আবার আমার অবশ্যই সেটা বাসা থেকে ওয়্যার হাউসে যাওয়ার জন্য আমার একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম কিছু একটা থাকা দরকার। তাহলে যেই ট্রান্সপোর্টে করে আমি পাঠাচ্ছি, যে গাড়িতে করে পাঠাচ্ছি, অবশ্যই ওই গাড়িটা একটা আইডি বা নেম কিছু একটা ইনফরমেশন আমার কাছে থাকতে হবে, যাতে আমি বুঝতে পারি যে এই গাড়িটা আমার ওয়্যার হাউসে জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে, তাই না? Yes, miss. আচ্ছা, তাহলে এইভাবে প্রত্যেকটা একটা একটা করে ফিচার যখন পড়বা, প্রত্যেকটা বুঝতে পারবা যে আমি এই ফিচারটা পড়তেছি, এই কাজটা তাহলে কে করতে পারে, কোথায় কি হইতে পারে। প্রথমে এই যে 100% অ্যাকুরেট হবে এটা মাথা থেকে ঝেড়ে ফেলো, প্রথমে ভুল হওয়াটাই বেশি ভালো, যত ভুল হবে তত ভালো, তাহলে শিখতে পারবা যে কোথায় আমি ভুল করতেছি না করতেছি। আচ্ছা, ট্র্যাকিং অফ প্রোডাক্ট এক্সপায়ারেশন ডেটস এন্ড ব্যাচ নাম্বারস অফ, কি বলছে বলো তো, আরে এই জিনিসগুলো তোমরা পড়ছো তোমাদের অ্যালগোরিদমে, এই জিনিসগুলো পড়ছো, ফিফো লিফো এগুলো পড়ছো না? ইয়েস ম্যাম, ডাটা স্ট্রাকচারে পড়া হয়েছে। কি বলছে মানে ওইভাবে রেকর্ড করতে বলছে, একটু জাস্ট খেয়াল রাখবা প্রত্যেকটা ফিচারসে দেখো একটা একটা করে ওয়ার্ড লিখে একটা একটা করে কমা দেওয়া আছে, মানে ওই ইনফরমেশনগুলো তোমার মাস্ট রাখতে হবে। ওগুলো ছাড়া তোমার যদি এক্সট্রা আরো কিছু মন চায় রাখো, ইচ্ছা এক্সট্রা কিছু অ্যাড করতে চাও ইচ্ছা, কিন্তু ইয়ারডি যত কমপ্লেক্স করবা পুরা তোমার ওয়েবসাইটের ডিজাইন তত কমপ্লেক্স হলে কাজ তত বেশি বেড়ে যাবে। এক্সট্রা জিনিসপত্র তুমি আনতেই পারো, কিন্তু আগে খেয়াল রাখো এখানে যা যা আছে এই জিনিসগুলো আমি কভার করছি কিনা, কভার করে ফেলতে পারলে আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। এবার তোমার মন চাইছে আমি এটা এক্সট্রা করছি, মিসকে দেখাবা, তোমার ল্যাব ফ্যাকাল্টিকে যেই হোক দেখাবা, মিস এটা আমি এক্সট্রা কাজ করছি, আমি এগুলো ইমপ্লিমেন্ট করছি, আমাকে বোনাস মার্ক দেন। ওকে ম্যাম, মেইন ফিচারস হচ্ছে এগুলো হওয়ার হ্যাঁ, পর এটাই মেইন ফিচারস। হ্যাঁ এটা কি লাস্ট পর্যন্ত এটাই থাকবে, রাইট? মানে আমাদের হ্যাঁ, এইগুলাই কিছু চেঞ্জ হবে না, মানে তোমার ওপির মতো কষ্টটা করতে হবে না, তোমার আলাদা করে গোলস নিজে নিজে ভাবতে হবে না, এই কষ্ট এখানে নাই, তোমার দিয়ে দেওয়া আছে, এগুলোর উপরই কাজ করবা, শেষ। সেকেন্ড ম্যাম, যে এখানে ইউজার ট্যাগটাই থাকবে, যে এমন কি ইউজার একটা কেন থাকবে, অনেকগুলাই থাকতে পারে।
আচ্ছা, মানে এই বা ইউজার আই মিন যে আমাদের ওপিতে ছিল যে দেয়ার গোনা বি 8টা ইউজারের না, এখানে কোনো ফিক্স নাই। তোমার ইউজার 2টা 3টাও হইতে পারে, তোমার ইউজার 4টাও হইতে পারে। আচ্ছা, একটু আমি বলে নেই, এটা যদি এখন বলাটা ঠিক না। যেটা হলো মানে শেষ যদি করতে না পারো, পুরা একটা জিনিস দেখো, যে কোনো একটা ওয়েবসাইট ধরো আইবির যে আমাদের যা আইরাস আছে, কেউ না কেউ একটা অ্যাডমিন আছে না, যার কাছে সবকিছুর অ্যাক্সেস আছে, যে ইচ্ছা মতো যা খুশি তাই ডিলিট করে ফেলতে পারে, যা খুশি করতে পারে, কেউ না কেউ তো একটা পারে। মানে পুরো ওয়েবসাইটের কন্ট্রোল কারো না কারোর কাছে তো দেওয়া থাকে, তাকে কি বলে, অ্যাডমিন বলে না? তো একটা আমাদের ওয়েবসাইটে একটা পেজ রাখতে হবে যেটা হলো অ্যাডমিন প্যানেল। ওই পেজটাতে এমন ভাবে রাখতে হবে, ওইখানে ধরো প্রত্যেকটা ফিচার তুমি একটা, এই যে আমি যেমন চাল ডালে দেখাচ্ছি, এগুলা কি আচ্ছা, এইগুলা তোমরা বুটস্ট্র্যাপে পাবা, এগুলাকে বলে কার্ডের ডিজাইন বক্স কিছু একটা। তো এরকম করে 7-8টা বক্স বানায় রাখতো প্রত্যেকটা ফিচারের জন্য, ওর কাছে সবকিছুর অ্যাক্সেস আছে। এখানে আমি একটা একটা করে ক্লিক করলে আমি একটা ফিচারে যেতে পারতেছি। বা ফিচারগুলো ধরো তুমি জাস্ট টেবিল আকারে বানায় রাখছো, তাও চলবে। টেবিল আকারে বানায় রাখছো মানে অ্যাডমিন প্যানেলটাতে যাতে প্রত্যেকটা ফিচার সবকিছু ওইখানে সবকিছুর সব অ্যাক্সেস থাকে, ওইখান থেকে যাতে এই প্রত্যেকটা জিনিস দেখতে পারে। এগ্রিকালচার প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন, ট্র্যাকিং সিস্টেম কিভাবে কি করতেছে, কোথায় স্টোর করতেছে, কেমনে মনিটর করতেছে, তারপর পোস্ট হারভেস্ট মনিটরিং সিস্টেম, তারপর ফিফো লিফো, মানে কোথায় কি ফলো করতেছে প্রত্যেকটা ফিচার। যদি তুমি মানে খুব এক্সট্রা অর্ডিনারি ভাবে কিছু করতে হবে, তাহলে কয়েকটা বক্স করে বানায় রাখতেছো, জাস্ট প্রত্যেকটাতে ক্লিক করে করে আমি প্রত্যেকটা ফিচার দেখতে পাচ্ছি, শেষ। বুঝতে পারছো? অ্যাডমিন প্যানেলটা এমনি ডিজাইন করবা, কিন্তু বাকি পুরো প্রজেক্টটা হলো তোমার ইআরডির উপর করে, ইআরডি যেমনি বানাইছো সেটা। মানে অলরেডি তো এই জিনিসগুলো তোমার প্রজেক্টে আসতেছে, অ্যাডমিন প্যানেলে শুধু ওটাকে লিংক করে দিবা শেষ, একটা ট্যাগ ইউজ করে, ওটা 2 সেকেন্ডের কাজ। অ্যাডমিন প্যানেলটাতে এগুলো সব রাখতে হয়, এই কাজটা মাস্ট করতে হবে। এই বুঝতে পারছো সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, একটু একটু পড়ে দেখো, যদি না বুঝতে পারো তা অবশ্যই জানাবা, মেইল করতে চাইলে করতে পারো, আমি রিপ্লাই করার ট্রাই করি অবশ্যই একদিনের মধ্যে। আচ্ছা, প্রত্যেকটা টপিকেই দেখবা সেম জিনিসই। এখানে কি বলছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট ফর, এটাতে ছিল নন মিট এগ্রি প্রোডাক্টস, এখানে আছে মিট বেসড প্রোডাক্টস। সেম মিট প্রোডাক্টস এর তোমার প্রোডাক্টের ডেটা রাখতে হবে সেভ করে, টাইপ, কোন ধরনের কাট দিছে, কাট টাইপ, প্রসেসিং ডেট, সেলফ লাইফ, হাবিজাবি, এই মনিটরিং সিস্টেমটা, ট্র্যাকিং সিস্টেম, দেখো প্রত্যেকটাতে সেম জিনিস, প্রত্যেকটা টপ মানে প্রজেক্টেই তোমাদের সেম জিনিস, এই জিনিসগুলোই বলছে। একটু ট্রাই করবা যে ওয়ার্ডগুলো আছে না, এগুলা যদি টেবিল আকারে তুমি জাস্ট ডিজাইন করে ফেলো, প্রত্যেকটা টেবিলে যাতে এই কলামগুলো থাকে। ধরো তোমার মিট প্রোডাক্ট রিলেটেড একটা টেবিল আছে, টেবিলটাতে একটা কলাম থাকবে অ্যানিমেলের টাইপ, কারণ এক ধরনের অ্যানিমেল যে তোমার হবে তা তো না। দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে, বিফ, পোল্ট্রি, পর্ক, মাটন, চিকেন, যে কোনোটা হইতে পারে, জাস্ট লিখে ম্যাম দেবেন। টপিক 5টা নিয়ে একটু বলে ভালো হয়, কারণ ওখানে একটু হ্যাঁ, আমি কমপ্লিট যাচ্ছি দাঁড়াও। আচ্ছা, তো প্রত্যেকটা সেম জিনিস। ডিটেল রেকর্ড, তোমার ফুড সেফটি আছে, যেখানে ফুড সেফটি রেগুলেশন, তারপরে কোয়ালিটি চেক, এই অপশনগুলো যেখানে আছে একটু ট্রাই করবা ইআরডি তে ওখানে সার্টিফিকেশনটা অ্যাড করতে। আচ্ছা, এখন নাই বুঝতে পারো ইআরডি কি জিনিস, কোনো সমস্যা নেই, একটু রেকর্ডিং গুলো দেখো, ক্লাসও বুঝতে পারবে। ডিমান্ড সাপ্লাই অ্যানালাইসিসও সেম জিনিস, কম্প্রিহেন্সিভ প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাকশনে হিস্টোরি অফ প্রোডাকশন ডেটা। তারপর একটু খেয়াল করো, প্রত্যেকটা তো এক একটা করে ওয়ার্ড বলছে, মানে এই রিলেটেড ইনফরমেশনগুলো থাকতে হবে। প্রোডাক্ট ইনফরমেশনে কি কি ইনফরমেশনটা চাচ্ছে, টাইপ, ভ্যারাইটি, টাইম, এইসব যত যা কিছু বলছে তা। আচ্ছা, এই বুঝতেছো? যদি না বুঝো যে মিস এগুলা তাড়াতাড়ি হচ্ছে কিছু বুঝি না, একটু বলো, কারণ আমার মনে হচ্ছে এগুলা এরকম মানে না বুঝার মতো কিছু না। আগে ইআরডিটা করে ফেলো, তাহলে আরো আরো ভালোভাবে বুঝতে পারো প্রত্যেকটা ফিচার্স। এখন জাস্ট ভাবো যে এই জিনিসগুলো তোমার কোনো একটা টেবিলে তোমার রাখতে হবে, ওই টেবিলটাতে যাতে আপডেট করার, তারপর প্রোডাক্টটা ডিলিট করতে পারার, কোনো নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে পারার এই অপশনগুলো যাতে থাকে, এইভাবে তুমি একটা টেবিল সাজাচ্ছ। এখন যা বানাই ফেলতেছো তাই যে ফিক্স থাকবে তা না, তাহলে তো বিভিন্ন দেখো ওয়েবসাইটে একটা দামি টেবিল তো থাকতেই পারতো, এখানে কোথাও কিছু টেবিল আছে কই? আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখো, বিভিন্ন ওয়েবসাইটে থাকে না, এটা স্টক আউট, এটা স্টকে আছে, ওটা কেমনে বুঝে? অবশ্যই ওটা ওভাবে কন্ট্রোল করে বলেই তো, যেটা আমার স্টকে নাই। বা দেখবা জাস্ট একটা ওই যে একটা লাইন দিয়ে কেটে দেওয়া থাকে, যেটা এখন স্টকে নেই বা এটার এখন ডিসকাউন্ট চলতেছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে। এটা কে করে? কেউ না কেউ তাই আপডেট করার কাজটা করে। তো এই অপশনগুলো তোমার টেবিলে থাকতে হবে, যে আমি আপডেট করতে পারতেছি। তাহলে তুমি একটা টেবিল বানাই দিছো, তোমার এই প্রোডাক্টের বাইরে জীবনেও যদি কখনো তুমি কোনো প্রোডাক্ট আনবে না, তা তো হয় না।
অবশ্যই আনবা। বা এই মিট প্রোডাক্টের বাইরে অন্য কোনো কিছু যে কখনোই রাখবা না তা তো না, অবশ্যই আনবা। বা তুমি সব ঠিকঠাক মতো বানাই ফেলছো, কোথাও একটা নাম ভুল হয়ে গেছে বা এক্সপায়ারি ডেটটা তুমি ভুল করে ফেলছো, যে এটা ছিল না এটা হইতে হবে, অবশ্যই ভুল হইতেই পারে, তাহলে তোমার ওই আপডেট করার অপশনগুলো থাকতে হবে। এভাবে চিন্তা করবা। প্রত্যেকটা ফিচার্স নিয়ে তুমি আগে একটা টেবিল আকারে চিন্তা করো যে এই একটা টেবিল, এটা একটা ধরো ওয়েদার ইনফরমেশন রিলেটেড টেবিল, এখানে আমার রেইনফল, টেম্পারেচার, হিউমিডিটি এই ইনফরমেশনগুলো থাকতে হবে। বুঝতে পারছো? মোটামুটি 3 পর্যন্ত 1-2 এর ফিচারগুলো অলমোস্ট সব সেমই সব। 3-4এও একই জিনিস, হারভেস্ট টাইম, হোলসেল রিটেল প্রাইস, বিভিন্ন ধরনের প্রাইস ট্রেন্ড, বিভিন্ন ধরনের ক্রপসের প্রাইস ট্রেন্ডস, ওয়েদার ডেটা, প্রোডাকশন ডেটা, সাপ্লাই ভার্সেস ডিমান্ড। আচ্ছা, প্রত্যেকটা ফিচার্স পড়ার সময় অবশ্যই তুমি খেয়াল করবে যে এই ফিচারগুলা মানে এই এই ইনফরমেশনগুলো কে কন্ট্রোল করবে, কে হ্যান্ডেল করবে, কার কাছে এই ইনফরমেশনগুলো রাখা দরকার, কে কিভাবে কি করবে, ওভাবে তাহলে তুমি ইউজারগুলো পাবা। তার মানে এই না যে তোমার মানে ভেবে ভেবে মাথাটা নষ্ট করে 10-12 রকমের ইউজার বাহির করতে হবে, 3-4টাতেই হয়ে যায় ইনাফ। তাও যদি মনে হচ্ছে না আমার 3-4টার বাইরেও লাগবে, করবা, শেষ। মিট প্রোডাক্টস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ফর এগ্রিকালচারাল প্রোডাক্টস উইথ ট্রান্সপোর্ট। এই তোমরা কি একটু পড়ে দেখছো এগুলা কি কি লেখা আছে? একটু পড়ে দেখো। মিস যার যেটা পড়ছে আর কি ওইটা পড়ছি, শুধু বাকিগুলি পড়ি নাই। বাকিগুলা দেখারও দরকার নেই, নিজেরটা পড়লে হয়েছে। আচ্ছা, আমাকে একটু 2 মিনিট টাইম দাও, আমার একটা কল আসতেছে, একটু দাও। নিজেরটা বুঝলেই চলছে, বাকিগুলা তাকানোরও দরকার নেই কি দিছে, নিজেরটুকু বুঝো, নিজেরটা করো, ইনাফ। মিস আর কতক্ষণ? তোমার মানে যদি বুঝে থাকো শেষ, ওই যে কাদের জন্য একটা টর্টোয়েজ, মানে এগুলো যদি একটু পড়ো বুঝে থাকো শেষ, যদি না পড়ে থাকো তাহলে একটু বলবো, এই জন্য আমি জাস্ট বলে যাচ্ছি, স্কিপ করতেছি। এই যে টপিক 6 যেটা, এটা আমি ওদের একটু বলে দিই, ওদের নাকি বুঝতে প্রবলেম হচ্ছে, আমি ওদের বলে দিচ্ছি। আর ক্লাস শেষ, পড়ালেখা শেষ। এবিটা বললে একটু বেস্ট হয়। হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি, আমার একটা কল আসছে, আমাকে 2 মিনিট টাইম দাও, আমি আসতেছি। ওকে ওকে।
আচ্ছা, হ্যাঁ, কি বলতেছিলাম? আচ্ছা শুনো, যদি কোনো একটা ফিচার্স না পড়ে থাকো, না বুঝে থাকো অবশ্যই এখনই আমাকে জানাও, আমি বলে দিব, ঠিক আছে? না মনে হচ্ছে একটু পড়লে বুঝতে পারবা। যদি নাও বুঝো কোনো লজ্জা না করে, এখন যদি ক্লাসে বলতেও লজ্জা লাগে মেইল করতে পারো, সমস্যা কিছু নেই। যদি না বুঝো একটু জাস্ট বলবা, একটু পড়ে দেখো, পড়ে দেখলে বুঝতে পারবা। বুঝতে তো পারছো আলটিমেটলি কি কাজ করতে হবে। এই টপিক্সের ফিচারগুলো নিয়ে আমাকে ইআরডি বানাইতে হবে। ইআরডিতে আমি যেভাবে ভাবতেছি, যেভাবে ডিজাইন করতেছি, ওইভাবে আমাদের ফ্রন্ট এন্ডটা বানাই ফেলতে হবে। ওই ফ্রন্ট এন্ডের সাথে আমার ব্যাক এন্ড করতে হবে, ডেটাবেস বানাইতে হবে, ঠিক আছে? যদি না বুঝে থাকো অবশ্যই বলবা। আমার কথা শোনা যায়? জি মিস। হুম, না বুঝলে অবশ্যই বলবো। একটু দেখো, এখনো যারা মনে হচ্ছে একদমই দেখিনি একটু জানাইতে পারো, আমি আসি, সমস্যা নেই। হ্যাঁ, কি যেন বলতেছিলা? টপিক 5 বলো। কি ইয়েস একটা ম্যাম, কোশ্চেন করতেছিলে, হ্যাঁ টপিক 5 এ বলো। টপিক 5 এর হচ্ছে ফিচার্স গুলো জাস্ট একটুখানি সামারি বললে আচ্ছা, হবে। টপিক 5টা কি বলছে? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম ফর এগ্রিকালচারাল প্রোডাক্টস উইথ ট্রান্সপোর্টেশন ট্র্যাকিং। এটা মানে কি বলো তো? সাপ্লাই চেইন মানে কি? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম মানে কি? এগ্রিকালচার প্রোডাক্টস তো অনেক কিছু হইতে পারে। এটার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমটা বলছে উইথ ট্রান্সপোর্টেশন ট্র্যাকিং। মানে একটা প্রোডাক্ট, কিছু একটা আমি ধরো চাষবাস করতেছি, ধরো আলু, এটা হারভেস্ট করা থেকে শুরু করে আমি আমার কাছ থেকে ধর প্রথমে কে নিয়ে যায়, একজন রিটেইলার নিয়ে যাচ্ছে, একজন হোলসেলার নিয়ে যাচ্ছে, ও কিছু একটাতে করে নিয়ে যাচ্ছে, হোলসেলার থেকে আরেকজন নিয়ে যাচ্ছে খুচরা বিক্রেতা, ও নিয়ে গেল কিছু একটাতে করে, ওখান থেকে ধরো একদম এন্ড মানে ইউজার যে কাস্টমারের কাছে পৌঁছাইলো। এভাবে না হয়ে এরকমও হইতে পারে যে আমার এই প্রোডাক্টটা প্রথমে আমি করে একটা স্টোরেজে রাখছি, ওখান থেকে ধর আমি বাইরে পাঠাচ্ছি, এরকম হইতে পারে। অথবা ওখানে আছে কয়েক মাস, ওখান থেকে কে একজন হোলসেলার নিল, রিটেইলার নিল, ওখান থেকে কোনো একটা কাস্টমারের কাছে পৌঁছেছে। মানে বিভিন্ন ধরনের একটা একটা স্টেপ পার করে যাচ্ছে না আমার প্রোডাক্টস গুলা, যে বিভিন্ন জায়গায় আমার যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ইউজ হচ্ছে না একজন থেকে আরেকজনের কাছে যাওয়ার ক্ষেত্রে, এমন তো না ক্ষেত থেকে হাতে হাতে তুলে তুলে একজন হোলসেলার নিয়ে চলে গেল, তা তো হয় না, তাই না? বা তুমি হাতে হাতে ধরে ধরে একটা ওয়্যার হাউসে রেখে আসছো, তা তো হয় না। তা কি হয় বলো? আর বিভিন্ন জায়গায় তোমার তো ট্রান্সপোর্ট ইউজ করতে হয়, হ্যাঁ। এখন এই বিভিন্ন জায়গায় কিভাবে কি ম্যানেজ করতেছো, কোথায় কিভাবে কি অর্গানাইজ করতেছো, বিভিন্ন ধরনের ডেলিভারি টাইম, আচ্ছা প্রত্যেকটা দেখবা এক একটা স্টেজের ক্ষেত্রে কোথাও না কোথাও তোমার মানে এটা নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়? ধরো তোমার হোলসেলার নিয়ে যাচ্ছে ডিরেক্ট তোমার কাছ থেকে, এমন একটা গাড়িতে নিয়ে গেল যেখানে অনেক বেশি গরম ছিল, ঠিকঠাক মতো রাখতে পারে না, অর্ধেক তোমার ফল ফসল টসল পচে গেছে, হইতেই পারে। আবার ধরো ও খুব ভালোভাবে নিয়ে গেছে, ওর কাছ থেকে যখন খুচরা বিক্রেতা নিয়ে গেছে, ও ঠিকঠাক মতো রাখে না, ওর কাছে নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা স্টেজে কোনো না কোনো কারণে নষ্ট হচ্ছে। তোমার একটু খেয়াল রাখতে হবে, যখন পেপারগুলো পড়বা দেখবা যে এই ট্রান্সপোর্টেশন ট্র্যাকিং সিস্টেমে অনেক জায়গায় বাবা যে এই কারণে নষ্ট হয়েছে, এখানে এই প্রবলেমটা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। তোমার টার্গেট থাকবে এই ওয়েস্টটা, মানে এই যে প্রবলেমটা হচ্ছে এটা তুমি কিভাবে রিডিউস করতে পারো, ওকে? আচ্ছা, এখন কিভাবে কি করতে পারো, মানে পুরো প্রজেক্টটা কিভাবে ভাববা, এই জন্য ফোকাস এরিয়াটা একটু পড়বা। দেখো, ম্যানেজ, মনিটর, অপটিমাইজ দ্য সাপ্লাই চেইন অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস, ইউজ এমফেসাইজিং ডট 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 টু এনশিওর টাইমলি ডেলিভারিজ। আচ্ছা পড়ি একটু। এমফেসাইজিং রিয়েল টাইম ট্রান্সপোর্টেশন। আচ্ছা আমি একটু আলসেমিতে পড়তেছি না, যদি মনে হয় আমি একটু তাড়াতাড়ি করে যাচ্ছি বলতে পারো। রিয়েল টাইম ট্রান্সপোর্টেশন ট্র্যাকিং টু এনশিওর টাইমলি ডেলিভারিজ, রিডিউস ওয়েস্ট অ্যান্ড এনহ্যান্স ওভারঅল অপারেশনাল এফিসিয়েন্সি। আচ্ছা, টাইমলি ডেলিভারিটাও কিন্তু দরকার। কিছু ফল ফসল আছে যেগুলো পচনশীল, একটু সহজেই পচে যায়, অবশ্য ওগুলোর জন্য টাইমলি ডেলিভারিটা আমার দরকার। কোন কোন ক্ষেত্রে আমার এটা দরকার, অবশ্যই এটা আমার রেকর্ড রাখতে হবে, কোনো না কোনোভাবে ট্র্যাক করতে হবে। তাহলে অবশ্যই এমন হইতেই পারে যে সব ধরনের ট্রান্সপোর্টে যে আমি ওই জিনিসপত্রগুলো আমি একটা ওয়্যার হাউসে নিয়ে যেতে পারবো, বা আমার কাছ থেকে যে নিয়ে যাচ্ছে সে নিয়ে যেতে পারবে, নষ্ট হবে না তা তো না। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রকমের ট্রান্সপোর্টেশন সিস্টেম থাকতেই পারে, আলাদা আলাদা স্টোরেজ সিস্টেম থাকতেই পারে। একটা ফল ফসল যে টেম্পারেচারে আমি রাখতে পারবো, প্রত্যেকটা যে সেম টেম্পারেচারে ভালো থাকবে তা না। এই জিনিসগুলো একটু ভাবতে হবে। এখন মানে তোমাদের কষ্টটা যাতে কম হয় এই জন্য প্রত্যেকটা ফিচার্স দেওয়া আছে। দেখো প্রথমে কি বলছে, মেইনটেইন ডিটেইলড রেকর্ডস অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস ইনক্লুডিং ক্রপ টাইপ, প্ল্যান্টিং, হারভেস্ট ডেট, স্টোরেজ রিকোয়ারমেন্টস, সেলফ লাইফ অ্যান্ড প্যাকেজিং ডিটেলস। কি বলছে? এগ্রিকালচারাল প্রোডাক্টের ডিটেইল রেকর্ডটা মেইনটেইন করতে হবে। মেইনটেইন করার সময় কোন কোন ইনফরমেশনগুলো আমার মানে তোমাদের দরকার, মানে এই জিনিসটা তোমার আলাদা করে আর ভাবা লাগলো না, কি কি দরকার তুমি বলে দিছে। কি করতে হবে? ক্রপ টাইপ, কোন টাইপের ক্রপ, প্ল্যান্টিং, তারপর হারভেস্টের ডেট, স্টোরেজ রিকোয়ারমেন্টস, কোনটা কিভাবে রাখার জন্য কি রিকোয়ারমেন্টস দরকার। তুমি এখানে চাইলে টেম্পারেচার, হিউমিডিটি এগুলো অ্যাড করতে পারো, যে এটা এইভাবে রাখলে ভালো হয়, এইভাবে রাখলে ভালো হয়। সেলফ লাইফ, কোনটা কতদিন ঠিকঠাক মতো থাকতে পারে, প্যাকেজিং ডিটেলস,
কোনটা জাস্ট প্লাস্টিকে মোড়ায় রাখলে আমার ঠিক থাকবে, কোনটা প্লাস্টিকে মোড়ায় রাখলে আমার ঠিক থাকবে না, কোনটা কিভাবে রাখতে পারো, এটা এখন কিভাবে তুমি গুছাবা পুরোপুরি তোমার উপর। কিন্তু এই জিনিসপত্রগুলো থাকতে হবে একটা এগ্রিকালচারাল প্রোডাক্টের রেকর্ডটা মানে মেইনটেইন করার জন্য, ডিটেইল রেকর্ডসটা কোথায় একটা স্টোর করার জন্য। ঠিক আছে, বুঝতে পারছো না? বুঝি নাই মিস, বলো। বুঝছি ম্যাম। আচ্ছা, এবার কি বলছে মনিটর স্টক লেভেলস, হ্যাঁ বলো। মিস ওতে গ্রুপ নিয়ে আমাদের তো কোনো গ্রুপ নাই, সেকশন 3 আপনাকে গত ক্লাসে Section বলেছিলাম। 3 আচ্ছা শোনো, তোমরা কেন অ্যাড হও না? আমি না একজন একজন করে অ্যাড করে দিলাম। না মিস, পরেও তো আমাদের একটা ফ্রেন্ডকে নিয়ে গ্রুপ করতে চাইলাম, তো মানে ওকে আবার সেকশন সেকশন চেঞ্জ করে 3 দিয়েছে। ডেটাবেজের সেকশন 3 নাকি মাইক্রো প্রসেসর? ডেটাবেস আচ্ছা সেকশন 3। একটু শোনো, আমি যে ইনস্ট্রাকশন পাইছি সেটা হলো এখনো যারা যারা কোনো গ্রুপে অ্যাড হয় নাই, যেই গ্রুপে 5 জন আছে অথবা 6 জন আছে, এটা কিছু করার নাই, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে মানে 7 জন এখনো হয় নাই ওই গ্রুপগুলোতে আমার র্যান্ডমলি অ্যাড করে দিতে হবে, কিছু করার নাই আসলে। ঠিক আছে রুকাইয়া, আমি অ্যাড করে দেওয়ার পর পোস্ট দিয়ে দিব ক্লাসরুমে কে কাকে কোন গ্রুপে অ্যাড করা হলো। ওকে, ঠিক এটা আছে আজকে মিস। রাতের মধ্যে, এই যে তোমাদের ক্লাস শেষ করে আমি আজকে রাতের মধ্যে ওটা দিয়ে দিব। টেনশন মিস দুইজনকে কি একই গ্রুপে দেওয়া যাবে? যদি এরকম হয় 5 জনের গ্রুপ আছে, নাহলে মানে সরি আনফরচুনেটলি ওই কাজটা আমি করতে পারবো মিস না। আছে 5 জনের গ্রুপ। যদি থাকে সেকশন 3 তে যদি 5 জনের গ্রুপ থাকে তাহলে আমি দিয়ে দিব। রুকাইয়া আর কি আছে বলো? আর মিস আরাফাত। মিস আমরা দুইজনই বাকি আরে সেকশন তোমরা একটু আমাকে মেইল করো। হ্যাঁ এখন আমি ক্লাসটা শেষ করি, আমি ভুলে যাব কি পড়াচ্ছি। সেকশন 7 কি তাহলে আবার ওই টাইমে স্টার্ট হবে? সেকশন 7 ম্যাম আমাদের এই সেকশন 7 অফ করে দিছিল, অফ করে দিয়ে আমাদেরকে ভাগ করে দিছিল মানে অন্যান্য সেকশনে, আবার দেখলাম যে সেকশন 7 এ দিছে আচ্ছা আইরাস শোনো আমাদের। মাইশা, এটা আসলে আমি সত্যি বলতে জানি না কি করতেছে ম্যাম আইরাস। তাহলে আমরা কি করব? মানে আরে এখানে শোনো গ্রুপ শোনো, বানাবো নাকি আমরা এখানে গ্রুপ বানাবো? আমি আচ্ছা তো এটা বুঝতেছি এটা না। আমরা জেনে নিই, টেনশনের কিছু নেই, হয়ে যাবে, হয়তো 1-2টা দিন একটু লেট হবে, টেনশনের কিছু নেই। হ্যাঁ এটা আমরা যখনই একটা মানে কনফার্ম হয়ে যাবে কি হচ্ছে আমরা জানাই দিব। ওকে, আমি পড়াটা শেষ করে নিই, শেষ করে আর আধা ঘন্টা লাগবে, আমি শেষ করে কার কি প্রবলেম আছে আমি শুনতেছি। আচ্ছা ওকে, আচ্ছা স্টক লেভেলস অফ প্রোডাক্টস এট ভেরিয়াস স্টেজেস। আচ্ছা ওই যে বললাম না এক একটা স্টেজ পার করে তোমার যায়, প্রত্যেকটা স্টেজে দেখো পোস্ট হারভেস্ট, প্রসেসিং, তারপর বিভিন্ন লোকেশনে কোথায় কিভাবে কি করতেছো, লোকেশনের নামটা যে এই লোকেশনে এইভাবে আমি প্রসেসিং করছি, এখানে এই স্টোরেজ সিস্টেমটা ফলো করছি, তারপর আমার টাইমলি আমি রিস্টক করছি কিনা, ধরো কোনো একটা প্রোডাক্ট আমার দরকার যেটার মার্কেটে ডিমান্ড আছে কিন্তু আমি এখনো কিছু করি না, ওটা আমি সাপ্লাই দিতে পারি না, ওটা আমি চাষবাস করতে পারি না, তা তো না, অবশ্যই আমার এই মার্কেট ট্রেন্ডসটা খেয়াল রাখতে হবে যে কোন প্রোডাক্টের ডিমান্ড এখন কি আছে, তাহলে ওইটা আমি টাইমলি রিস্টক করতে পারবো কিনা। ঠিক আছে, এরপরে কি বলছে, প্ল্যান এন্ড স্কেডিউল ট্রান্সপোর্টেশন অ্যাক্টিভিটিস, অ্যাসাইনিং ভেহিকলস এন্ড ড্রাইভার্স, ডিটারমাইনিং ম্যাম একটা কোশ্চেন ছিল। ডেলিভারি টাইমলেস। হ্যাঁ বলো। ম্যাম এখানে 8টা ফিচার রাইট, সো আমাদের কি প্রত্যেকটা ফিচারের অনুযায়ী আমরা হচ্ছে লিটারেচার রিভিউ এর পেপার গুলো আমরা বের করব ফ্রম দ্য প্রত্যেকটা ফিচার না, টপিক ফ্রম দ্য টপিক। এই টপিকের মধ্যে পার্টিকুলার ফিচারের উপর কি আমাদের সলিউশন থাকবে নাকি না হচ্ছে আমাদের পার্টিকুলার ফিচার না, শুনো আমি বলি। আচ্ছা তাহলে এই জিনিসটা একটু মিস করছো, তোমার একটা টপিক দিয়ে দিছে, তুমি ডিরেক্টলি টপিকটা কপি পেস্ট করে গুগল স্কলারে সার্চ করতে পারো, ভাগ্য ভালো থাকলে ডিরেক্টলি এই হুবহু বা কাছাকাছি তুমি টপিক পেয়ে যাবা, মানে 35টা পেপার দরকার 35টা পেয়ে যাবে। আচ্ছা আরেকটা যেটা হইতে পারে সব পেপার যে ডাউনলোড করতে পারবো অথবা ফ্রি অ্যাক্সেস থাকবে তা না, যদি ডাউনলোড করতে না পারো কি করতে হয়, এই জিনিসটা আমি ভুলে গেছি বলতে, হাই এই ভালো কথা মনে করছো, দাঁড়াও এটা তাহলে আবার আসি, কার জন্য টপিক 5 বুঝাচ্ছিলাম, একটু সরি একটু দাঁড়াও একটা জিনিস বলি। ম্যাম আমারই সমস্যা নেই। ও ঠিক আছে তাহলে তোমাকে আর সরি না বলি। আচ্ছা শোনো, কি করতে হবে, টপিকের নামটা আমরা কি করব, গুগল স্কলারে যাব, ধর তোমার টপিক কি ছিল এটা। ওকে, এই একসাথে অনেক জিনিস পড়াইতে গেলে যা হয় ভুলে যাই। কোশ্চেন করবা, কোশ্চেন করলে আসলে প্রবলেম সলভ করা যায়। তার পুরো টপিকটা আমি লিখছি, সার্চ করছি, আমার অনেক কিছু আসছে না দেখা যায়, এমনি দিন পেপার বাবা। আরেকটা যেটা হলো মানে ভালোভাবে পেপার ভালোভাবে পাওয়ার নিয়ম, হইতেই পারে তোমার টপিক রিলেটেড কোনো কাজই হয় না, তুমি 5-7টা করে পাচ্ছ, বা যে পেপারগুলো পাচ্ছ তুমি ডাউনলোড করতে পারতেছ না, তাহলে তখন তুমি কি করবা, মানে সবার প্রথমে কি করতে হবে, এই টপিকটা লিখে, আমি কি বললাম ছোট ছোট পার্টে ভাগ করে নিতে হবে, কিওয়ার্ডস এ ভাগ করে না, এটাই কিন্তু নিয়ম যে কিওয়ার্ডস দিয়ে আসলে পেপার সার্চ করতে হয়। কিভাবে, ধরো কি বলছে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম ফর এগ্রিকালচারাল প্রোডাক্ট উইথ ট্রান্সপোর্টেশন ট্র্যাকিং। আচ্ছা কি করবা, ধরো এটাকে তুমি জাস্ট 3টা পার্টে ভাগ করে নিছো যে এগ্রিকালচারাল প্রোডাক্টস এর ট্রান্সপোর্টেশন ট্র্যাকিং সিস্টেমটা কি, এটা নিয়ে সার্চ করছো পেপার বাবা,
তারপর ধরো কি সাপ্লাই চেইন, এগ্রিকালচার প্রোডাক্টসের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম কি সেটা তুমি সার্চ করলে পেপার পাইলা। এখন মিস আমার তো পুরো টপিকটা এটা, কেন আমি ছোট ছোট পোর্শনে ভাগ করে নিয়ে সার্চ করতেছি? আমি পাচ্ছি না পুরো টপিক নিয়ে এক্স্যাক্টলি সার্চ করে পাচ্ছি না, আমি কেন করতেছি? এটা করলে কি হয়, তোমার গ্যাপটা খুঁজে পাইতে আরো সুবিধা হয়, যে এই রিলেটেড কাজ হয়েছে, যে একটা পেপারে এগ্রিকালচার প্রোডাক্টের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথাবার্তা বলছে, কিন্তু ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে ডিটেল ওখানে বলা নাই। তার মানে এই পেপারের গ্যাপ ওইটা, ওইখানে আমি ওই গ্যাপটা পাইছি। এক্সিস্টিং সিস্টেম এটা, এটার একটা ভালো সলিউশন হলো এটা, যেটা আমি এটা এটা আমার প্রপোজ সিস্টেম, যেটা আমি প্রপোজাল দিচ্ছি যে এটা আমার এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে পারলে ভালো হয়, যেটা এই পেপারে নাই। মানে এইভাবে কিওয়ার্ডস ওয়াইজ ভাগ করে নিলে তোমাদের গ্যাপটা খুঁজে পাইতে সুবিধা, ঠিকঠাক মতো পেপার পাইতেও সুবিধা। এক্স্যাক্টলি ওই রিলেটেড যত কাজ কম হবে তত ভালো, মানে ওটা তোমার ইউনিক টপিক, কাজ কম হয়েছে, তোমার পেপার পাবলিকেশনের কি বলে পার্সেন্টেজ আরো বেড়ে যায়। বুঝতে পারছো না? বুঝি নাই, নাই পাইতে পারো, সমস্যা নেই। কি করবা, ছোট ছোট পোর্শনে ভাগ করে নেবা। কেমনে ভাগ করতে হয় তাও বুঝতেছো না, চ্যাট জিপিটিকে টপিক দিয়ে বলবা আমি এই টপিক রিলেটেড লিটারেচার রিভিউ করতে চাচ্ছি, আমি 30-40টা পেপারে লিটারেচার রিভিউ করব, আমাকে কিওয়ার্ডস দাও, যে কিওয়ার্ডস গুলা দিয়ে আমি সার্চ করলে গুগল স্কলারে হোক অন্য কোনো ডেটাবেজে হোক সার্চ করলে আমি পেপার পাবো, যেগুলা পড়ে আমি লিটারেচার রিভিউ করতে পারবো। ওকে, আচ্ছা এখানে আরেকটা যেটা হলো, এখন এই ধরো এই IEEE একটা পেপার আসছে, এইখানে আমি যদি পিডিএফটা ক্লিক করি আমি কিন্তু এটার অ্যাক্সেস পাবো না, এটা পাওয়া যায় না বাসার ওয়াইফাই ইউজ করে বা ফোনের ডেটা ইউজ করে। এখানে দেখো তো উপরে ইনস্টিটিউশনাল সাইন ইন, ইনস্টিটিউশনাল লগইন নামে একটা অপশন আছে, অনেকগুলো পাবলিশারেই দেখবে এই অপশনটা আছে, যেটা হলো কি যদি আইবি তে থাকতো, আইবি ওয়েব যে ওয়াইফাইটা আছে ওটা যদি আমাদের ল্যাপটপে কানেক্ট করা থাকে, আমাদের ডেস্কটপে কানেক্ট করা থাকে, তখন ইনস্টিটিউশনাল সাইন ইন অপশনটা কাজ করে, তখন আমি পিডিএফটা ইজিলি ডাউনলোড করতে পারবো। বাসার ওয়াইফাই দিয়ে এটা হয় না। এখন যদি না হয় তাহলে আমি কি করব? আরেকটা যেটা অপশন আছে সেটা হলো সাইহাব, SCIHUB। এখানে লিখে কি করতে হয়, এখানেও যে সব পাবো তা না, কিন্তু অনেকগুলো পাওয়া যায়, ম্যাক্সিমাম পাওয়া যায়। তো এটা লিখছি, লিখে আমি সাইহাবে সার্চ করতেছি। কি করতে হবে, পেপারটা ওপেন করে যে উপরে যে লিঙ্কটা আছে কপি করে পেস্ট করতে হবে, ওপেনে দিতে হবে, যদি এখানে থেকে থাকে তাহলে পাবো, না থাকলে হইলো না। তাহলে অবশ্যই আমার 35টা পেপার এরকম নিতে হবে যেটা হয় ফ্রিতে অ্যাক্সেস, মানে আমার ডাউনলোড করতে হচ্ছে না, আমি এমনি পড়তে পারতেছি, অথবা ডাউনলোড করতে পারতেছি। এরকম যাতে না হয় কই গেল আমার পেপার, এরকম যাতে না হয় আমি শুধু অ্যাবস্ট্রাক্ট দেখতে পারতেছি, আমার আর কোনো ইনফরমেশন না, আমি ওই পেপারের রিভিউ লিখে ফেলছি, তা তো হয় না। তোমাকে স্যার ম্যাম তখন জিজ্ঞেস করবে এই পেপারে তুমি ডাউনলোডই করতে পারো না, কিছু দাওই নাই, তুমি এটা রিভিউ কেমন লিখছো? মানে আন্দাজে ইচ্ছা মতো যা খুশি তাই আমি লিখে দিচ্ছি। যেমন এই পেপারটা দেখো পুরোটা এখানে দেওয়াই আছে, এটা আলাদা করে ডাউনলোড করতেই হবে, পুরোটা দেওয়াই আছে। অনেকগুলো দেখবা দেওয়া থাকবে, অনেকগুলো নাই, দেখবা যে অ্যাবস্ট্রাক্টের পরে এখানে এরপর বলতেছে যে না আর কোনো অ্যাক্সেস নেই, দেখতে পারতেছ। আরেকটা হলো রিসার্চ গেটে IEEE অনেকগুলোই তুমি জাস্ট পেপারে টাইটেলটা লিখে সার্চ করলে রিসার্চ গেটেও পেপারগুলো পেয়ে যাবে। ওকে, বুঝতে পারছো কেমনে পেপার পড়বা, ডাউনলোড করবা? শেষ। এরপর আমরা কোথায় ছিলাম? ওইখানে কই যেন ছিলাম একটা। আচ্ছা, track the location and status of shipments using GPS data, providing stakeholders with, আচ্ছা আমি আর রিডিং না পড়ি। On transit progress, estimated arrival times, এই বুঝতে পারছো এটা কি বলছে? প্রত্যেকটা লোকেশনে তোমার ট্র্যাকিং সিস্টেমটা রাখতে হবে, তোমার স্ট্যাটাসটা দিতে হবে, জিপিএস মানে প্রত্যেকটা এক একটা স্টেজ পার করতেছো ওখানে কি কি ইনফরমেশন চাচ্ছে, তোমার স্টেক হোল্ডারের ইনফরমেশন লাগবে, মানে প্রত্যেকটা জিনিসের আপ টু ডেট ইনফরমেশন থাকতে হবে। আচ্ছা, কোনো কারণে তোমার ট্রান্সপোর্টেশন মানে ট্রান্সপোর্ট কোথাও একটা তোমার ভেহিকেল কোথাও একটা আটকে গেছে, কিছু একটা প্রবলেম হয়েছে, নষ্ট হয়ে গেছে, তোমার জিনিসপত্র ওয়্যার হাউসে পৌঁছাইতে পারতেছে না, নষ্ট হয়ে যাচ্ছে, মানে ওই প্রোগ্রেসটা রেকর্ড করার একটা রাখতে হবে, যে এইটা এখানে পৌঁছানোর জন্য 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম লাগতে পারে, কেন বেশি লাগলো, কোনো কারণে বেশি লাগতেছে। এখানে একটা ম্যাপ রাখতে পারো, যেখানে এই প্রোগ্রেসটা রেকর্ড করতে হয় এখানে একটা ম্যাপ রাখতে পারো। ম্যাপ অ্যাড করা কঠিন কিছু কাজ না, একটা জাস্ট সিম্পলি একটা ট্যাগ ইউজ করে করতে পারো, যদিও ওইটা জাস্ট একটা ডামি ম্যাপ হয়ে যাবে। যদি ব্যাকএন্ডের কাজ নাও করতে পারো, অ্যাটলিস্ট একটা ম্যাপটা ওখানে অ্যাড করে রাখবা, করে ফেলতে পারলে তো ভালো, ক্লাসে দেখানো হবে, টেনশনের কিছু নেই। আচ্ছা, একটু জাস্ট এইভাবে প্রত্যেকটা একটা একটা করে ওয়ার্ড পড়ে ফিচারগুলো পড়ে একটু বোঝার ট্রাই করতে হবে কোথায় কি চাইছে, এরপর নিজেরা সবাই একসাথে বসে ডিসকাস করবে যে এটা কিভাবে আমরা ডিজাইন করতে পারি, এখানে কি কি জিনিসপত্র আসতে পারে। বুঝতে পারছো? অ্যারাইভাল টাইমটা রেকর্ড করবা, যে এই টাইমে আমার মানে এই টাইমে পৌঁছাইতে পারে, বা ধরো একটা এস্টিমেটেড টাইম দিয়ে দিছো
যেখান থেকে এখানে পৌঁছাইতে এই গাড়িটা আমার এতক্ষণ টাইম লাগতে পারে, পৌঁছাইছে কিনা এটা আমি রেকর্ড করতে যাচ্ছি, কেন পৌঁছায় নাই, কোনো একটা প্রবলেম হয়েছে, কি প্রবলেম হয়েছে ওটা ফাইন্ড আউট করতে হবে। এই জিনিসগুলাই। তারপর কি আছে, এই পড়ো কি আছে এরপরে, কি বুঝতে, দেখো পড়তেছে না। ম্যাম আমাকে বলেছেন হ্যাঁ অ্যানালাইজ আগে ডেটা, বলতে বলো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, অ্যানালাইজ ডেটা রিলেটেড টু আমি সকাল থেকে পড়াচ্ছি বুঝছো, সকাল থেকে পড়াচ্ছি, তারপর আমার অফিসের কাজ করছি, আরেক জায়গায় আমি যেখানে কাজ করি সেই কাজ করছি, আমি সারাদিন বকবক করতেছি, তো আমি টায়ার্ড, একটু পড়ো। Yes, ma'am. So basically, তারা অ্যানালাইজ করতে বলছে ডেটা রিলেটেড টু ট্রান্সপোর্টেশন এন্ড সাপ্লাই চেইন অ্যাক্টিভিটিস। আচ্ছা, এইটা তারপরে ওই যে ট্র্যাকিং কন্ডিশনটা দেখো, এটাও তোমার রেকর্ড করতে হবে। টেম্পারেচার, হিউমিডিটি উইথ ট্রান্সপোর্ট ভেহিকলস, ensuring কি পেরিশেবল গুডস আর মেইনটেইনড আন্ডার অপটিমাল কন্ডিশনস থ্রু আউট দ্য জার্নি। বুঝতে পারছো এই লাইনটা মানে কি, ট্র্যাকিং কন্ডিশনটা। তারপর পুরা জার্নিটাতে ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা, কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা, এই জিনিসগুলো রেকর্ড করতে হবে। তোমরা মানে যখন জাস্ট ওয়েবসাইটটা ডিজাইন করবা, একটু বেশি হাবিজাবি না ভেবে একটু জাস্ট এভাবে ভাবতে পারো যে ট্র্যাকিং কন্ডিশনটা আমরা রেকর্ড করতে হবে, কি কি রেকর্ড করতে হবে ওটা একটা করে কলাম বানাই ফেলো, প্রত্যেকটা একটা জাস্ট টেবিলে রেখে দাও। কারণ আমার ইনফরমেশনগুলো নিয়ে তো শুধু কয়েকটা কাজই, আপডেট করতে পারা, এডিট মানে ডিলিট করতে পারা, অ্যাড করতে পারা, এই কয়েকটা কাজই তো আমার করতে হবে। তাহলে আমি জাস্ট টেবিল বানিয়ে রাখি, কারণ টেবিলে অ্যাড, ডিলিট, তারপরে কি আপডেট, এই কাজগুলো করাটা ইজিয়ার। ঠিক আছে, জাস্ট ওভাবে করে ভাববা। ম্যাম তাহলে এটা বেটার না যে 8টা ফিচারের হচ্ছে মেইন যেটা জিনিস সেটা আগে হ্যাঁ পাশে রেখে দেন উই জাস্ট ট্রাই টু লুক ফর ইট। হ্যাঁ 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 করতে পারো, মানে জাস্ট আগে টেবিল আকারে ভাবো যে এই জিনিসগুলো থাকতে হবে। এখন ওই জিনিসগুলো কোথায়, কিভাবে, কি সাজাবা, কাকে কি ইনফরমেশন দিবা, এই জন্য বলতেছি মানে যেহেতু একটু ছুটি আছে, ইআরডিটা কি জিনিস একটু যদি পড়ে নাও, এটা গুছাইতে আরো সহজ হয়ে যাবে। ওকে, করেন এই বুঝছো কিনা? আচ্ছা, এরপর টপিক 6, এই যে এটা নিয়ে টেনশন করতেছে মহিমুল না মহিউল আলম আর কে কি যেন। ইয়েস ম্যাম আমি টর্টয়েজ কনজারভেশন সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম। টর্টয়েজ মানে কি? কচ্ছপ। কচ্ছপ ম্যাম এমবাপ্পে। পুরো টপিকটা মানে কি বলো? এই দেখো একটু বলো, আমি একাই বলবো। জি ম্যাম। এটা মানে কি, পুরো টপিকটার মানেটা কি বলো? মানে হলো, এই বাংলা মানে বলতে পারতেছে না, দেখো কি অবস্থা। কচ্ছপ কি, কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র পরিচালনা। ম্যাম ওদেরকে যে খেয়াল রাখতে হবে ওইসবের মনিটর করতে হবে আমাদের। হ্যাঁ এটাই বলছে তাই না, মানে জাস্ট কচ্ছপের সংরক্ষণ কিভাবে কি করব, কিভাবে যেখানে সংরক্ষণ করতেছি ওইটা কিভাবে পরিচালনা করব, পুরো সিস্টেমটা তোমাকে জাস্ট একটা ওয়েবসাইট বানাইতে হবে। ওকে, এখন ওয়েবসাইটে কি কি থাকতে হবে দেখো কি বলছে, মেইনটেইন ডিটেইল রেকর্ডস ফর ইচ ইন্ডিভিজুয়াল টর্টয়েজ, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টর্টয়েজের তোমার হলো মানে কি বলছে ডিটেইল রেকর্ড করতে হবে। এখন ডিটেইলে কি কি আসতে পারে তোমার বলেই দিচ্ছে এখানে, ইনক্লুডিং আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের এই যে একটা করে প্রাইমারি কি, ফরেন কি, এই জিনিসগুলো ইআরডি পড়ে মানে বুঝে ফেললে না এগুলো আরেকটু ক্লিয়ার হইতো, যে প্রত্যেকটা আলাদা করে কেন ইউনিক কি তোমার লাগবে। আচ্ছা, ইউনিক আইডেন্টিফিকেশন আপাতত বোঝার দরকার নেই, জাস্ট ধরে রাখো ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে বোঝার জন্য। কারণ তুমি তোমার নাম কে যেন কথা বলতেছো, তোমার নাম কি, নাম বলো। দেখো জুনাইদ, হ্যাঁ ধরো তুমি একটা জুনাইদ আছো, আরো 5 জন জুনাইদ আছে, সবার নাম সেম, কিন্তু সবার স্টুডেন্ট আইডি কি সেম? তা তো না। সবার নাম যদি সেম হইতো, জাস্ট নাম দিয়ে যদি তুমি আইডেন্টিফাই করতে তাহলে ভেজাল না, কখন কাকে কে ডাকতেছে, কার খাতা কোনটা, কাকে কি গ্রেড দিচ্ছি, ভেজাল হয়ে যেত না। ওই জন্য সবার একটা ইউনিক স্টুডেন্ট আইডি আছে না, এটাই জাস্ট সবার ঠিকঠাক রেকর্ডগুলো রাখার জন্য একটা করে আলাদা আলাদা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, মানে ইউনিক আইডি একটা। তারপর ওই স্পেসিস ক্লাসিফিকেশন, কোনটা কি ক্লাসের এটা রাখতে হবে। এজ, জেন্ডার, মানে জাস্ট টর্টয়েজের কি কি ক্লাস থাকতে পারে এটা একটু গুগল সার্চ করে দেখে নিও আর কিছু। কোনটার আর কচ্ছপ কত বছর বাঁচে এটা একটু খেয়াল করে নিও। ধরো কচ্ছপ বাঁচে 10 বছর, তুমি দিয়ে আসছো 100 বছর, অথবা বাঁচে 100 বছর, তুমি দিয়ে আসছো 2 বছর। হইতেই পারে কোনো অসুখ বিসুখে সে মারা গেছে, বেচারা আলাদা কাহিনী, কিন্তু মানে একটু রিলিভেন্ট ডেটা দিও, ইচ্ছা মতো যা খুশি তাই ইররিলেভেন্ট জিনিসপত্র লিখে দিও না। আচ্ছা, টর্টয়েজের জেন্ডার দিতে বলছে হেলথ স্ট্যাটাস। হেলথ স্ট্যাটাস একটু ভেবে নাও কি কি হেলথ স্ট্যাটাস থাকতে পারে, যে অসুখ অথবা মানে ভালো আছে অথবা অসুস্থ আছে, এই দুইটা কন্ডিশন হইতে পারে, অথবা তুমি চাইলে আরো 3-4টা কন্ডিশন অ্যাড করতে পারো, তোমার ইচ্ছা। হেলথ স্ট্যাটাসটা ভালো অথবা খারাপ, গুড ব্যাড এরকম করেও রাখতে পারো, সহজভাবে চিন্তা করলে সহজে কাজ শেষ হয়ে যাবে।
ম্যাম আচ্ছা। ওই কচ্ছপের বিভিন্ন যে প্রজাতি আছে এগুলো আলাদা কিভাবে করতাম? জাস্ট তুমি নাম লিখে দিবা যে এই একটা কচ্ছপের নাম এ, ওই কচ্ছপের প্রজাতি এটা, একটা কচ্ছপের নাম বি। ক্লাসিফিকেশন। হ্যাঁ, স্পেসিস ক্লাসিফিকেশন। এখন এটা কি কি আছে এগুলো তো আমিও জানি না, কচ্ছপের কি কি আছে, একটু গুগলে সার্চ করে দেখো কি কি আছে। না পাইলে এবিসিডি দিয়ে দাও, মিস আমি কিছু পাইনি, আমি এবিসিডি দিয়ে দিচ্ছি, আমি এইভাবে বুঝাইতে চাচ্ছি। এখন এক্স্যাক্টলি যে আমার এই ওয়েবসাইটটা ইউজ করবে, যার এই ধরনের একটা মানে ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ও নিয়ে ও ওখানে ক্লাসগুলো লিখে ফেলবে, তো ওর ব্যাপার। কিন্তু পাবা, সার্চ করলে পেয়ে যাবা, ঠিক আছে, টর্টোইজের কি কি ক্লাস আছে। ওকে, আচ্ছা, জাস্ট ওর রেকর্ড রাখতে হবে, কি টাইপ, ওর এজ কি, জেন্ডার কি, হেলথ স্ট্যাটাস কি। এটা ধরো যে ওখানে ওদের কেয়ার করার জন্য কেউ একটা আছে, ওই মানুষটার এই রেকর্ডগুলো দরকার, রেগুলার ওদের হেলথ মনিটর করার জন্য, হইতেই পারে। তাহলে ও এই জিনিসটা কন্ট্রোল করবে ওই ইউজারটা। আচ্ছা, এই বুঝতে পারছো? জি ম্যাম। টপিক 6। আচ্ছা, ট্র্যাক ইনফরমেশন অ্যাবাউট, এই একটু পড়ো তো, একটু পড়ো পড়ো। Track information about different enclosures such as size, habit type, current occupants, maintenance schedules, and environmental parameters specific to each habits. বুঝতে পারছো? Yes, ma'am. প্রত্যেকটা এনক্লোজার মানে প্রত্যেকটার আলাদা আলাদা করে তোমার ইনফরমেশন ট্র্যাক করতে বলছে বা রেকর্ড রাখতে বলছে। এখন ওই যে রেকর্ডটা রাখবো ওখানে কি কি থাকতে হবে তখন বলে দেওয়াই আছে অলরেডি। সাইজ থাকতে হবে, হ্যাবিটেট টাইপ থাকতে হবে, কারেন্ট অকুপেন্টস, মেইনটেনেন্স স্কেডিউল, এই জিনিসগুলো থাকতে হবে। ওকে, এখন তোমাদের টপিকটা একটু আলাদা হয়ে গেছে, মিস এটা কেন দিচ্ছে আমি জানি না, ওনার মন চাইছে, মানে আলাদা তো কিছু না, জাস্ট ওদেরটা ধরো ওরা র্যান্ডমলি লিখে দিতে পারে এটা সেটা। তোমাদের এটার মধ্যে হচ্ছে কি দেখে বুঝলাম এটা রিসেন্ট গ্যাপ আছে এটার মধ্যে অনেক। হ্যাঁ, অনেক মানে এটা কিন্তু ভালো, যত ইউনিক টপিক হবে না তত ভালো, এগুলোর পেপারগুলো সহজে পাবলিশ হয়। এই টপিকটাতে যেই ফোকাসগুলো আছে, প্রতিটা ফোকাসই ডাটা এন্ট্রি এবং ডাটা শো করা এবং এই ম্যানিপুলেশনের যে গেমটা আছে এটা। কিন্তু এখানে কিছু কিছু এই ফিচারগুলো ফোকাস হলো মানে এটা তোমাদের টার্গেট, এই জিনিসগুলো যাতে আমার থাকে। এখন এটার ডিটেইলটা হলো তোমার এগুলো, এই যে এই ফিচারসগুলো তোমার কমপ্লিট করতে হবে তোমার ওয়েবসাইটে, এই জিনিসগুলো রেকর্ড, ট্র্যাক, ম্যানেজ, মনিটর। এই এফ এ মনিটর এনভায়রনমেন্ট কন্ডিশনস, কিন্তু এটা কি আমরা ফেক ডাটা শো করাবো, মানে ম্যানুয়ালি যা ইচ্ছা তাই দেব? আন্ডার কন্ডিশনস একটু একটু পড়ালেখা করে নিয়ে একটু দেখো যে ওটা কোন টেম্পারেচার ওরা ভালো থাকে, কি ধরনের ওয়াটার কোয়ালিটির, একটু বেশি তো টাইম লাগার কথা না, ধর 5-10 মিনিট একটু সার্চ করলেই তো পেয়ে যাও। ধর একটা আমি পেপার পাবলিশ করতেছি, ওখানে তো আমি ফেক ডাটা দিয়ে দিতে পারি না, তাই না? এখন তুমি জাস্ট তোমার ওয়েবসাইট শেষ করার জন্য, প্রজেক্ট শেষ করার জন্য তুমি কিছু দিয়ে দিতেই পারো। আমরা যখন প্রজেক্টটা পাবলিকেশন দিই, মানে একটা পেপার ঠিকঠাক মতো লিখে পাবলিকেশনের দিকে আগে দিতে চাইবো, অবশ্যই একটু অ্যাকুরেট ডেটা থাকতে হবে। তাহলে ওই কাজটা কষ্টটা পড়ে না করে যখন যেই কাজ তখনই করে ফেলো, জাস্ট একটু সার্চ করে দেখো কষ্ট করে যে টর্টোইজ কোন টেম্পারেচারে ভালো থাকে। রিয়েল টাইম ডাটা চাইছে, মানে রিয়েল টাইম ইনফরমেশন চাইছে এফ নাম্বারে, সো এটা তো আমাদের এটা তো অবশ্যই তোমার দিতে হবে। হ্যাঁ, যা খুশি তাই দিবা না, একটু খুঁজে দেখবে, এটা এমন কি কঠিন কাজ বলো? না মিস, আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, কিন্তু কথা হচ্ছে যে আমার রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন তো এখন পসিবল না। একটু একটু রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন এখন পসিবল না মানে বলো তোমার ও কোন টেম্পারেচারে ভালো থাকে, কোন হিউমিডিটিতে ভালো থাকে, এটা সার্চ করাটা এতটা কঠিন কাজ? না না মিস, এটা বলতেছি না, আমি বলতেছিলাম যে পুরো ওয়েবসাইট বানানোটা, কোন একটা এনক্লোজারের ভিতরে একটা টর্টোইজ আছে, সো এখন ওটা টেম্পারেচার কি বা এখন ওটার এনভায়রনমেন্টটা কি, এই জিনিসটাকে তো আমি মানে ইমপ্লিমেন্ট করতে পারবো না। সো আমি ওখানে জাস্ট ওইটা তো এখন ধরো তুমি তার ধরো হার্ডওয়্যার সে ইমপ্লিমেন্ট করে কোনো একটা ম্যানেজমেন্ট সিস্টেমে গিয়ে ওখানে ওর বডি টেম্পারেচার চেক করে, ওইটা তো তুমি আর করতেছ না, এখানে জাস্ট ওয়েবসাইটটা বানাও, এখানে তোমার তো আর ওই কাজ করতে হচ্ছে না, তুমি জাস্ট দিয়ে দাও শেষ। হ্যাঁ হ্যাঁ, ম্যাম এই ওয়েবসাইটে হচ্ছে আমাদের শুধু ইনফরমেশনগুলো থাকবে এরকম? কোন ইনফরমেশনগুলো? মানে আমরা যে এগুলো নিয়ে কাজ করতেছি এগুলা থাকতে হবে, কিন্তু এগুলা জাস্ট এমন না যে শুধু এগুলা রেখে দিলাম শেষ, এটা গুছাইতে হবে। এটা গুছানোর জন্য তোমার ইআরডিটা বুঝতে হবে, ইআরডিটা আগে বানাই ফেলতে হবে যে আমি এই ইনফরমেশনগুলো যে রাখবো, কোনটাকে কন্ট্রোল করবে, কোনটা কার দায়িত্বে, কোথা থেকে কোনটা কে যাবে, ট্র্যাকিং সিস্টেম আমি কি কি জিনিসপত্র রাখছি ওখানে, যদি আমি বা কোয়ালিটি কন্ট্রোল চেক করার জন্য আমি যদি সার্টিফিকেশন রাখি, ওখানে কি কি ইনফরমেশন থাকবে, সার্টিফিকেশনের আইডি টাইপ কি কি থাকবে। মানে এখন একটু ওভারওয়েলমিং লাগতেই পারে যে আমার কি বলতেছে এনটিটি কি, কোথায় কি যাবে না যাবে। আপাতত শুধু ফিচারগুলো বুঝতে পারছো কিনা এটা বলো। ইআরডিটা ক্লাসে পড়ানো হবে, তখন দেখবা আরো ক্লিয়ার হয়ে গেছে জিনিসগুলো, তারপর না বুঝলে অবশ্যই জানবা।
হ্যাঁ টপিক ক্লিয়ার হইলে ঠিক আছে। আজকে কিন্তু ক্লাস সমস্যা হচ্ছে আমরা যে রিচ পিকচার বানাবো, সো হুম। অ্যাজ ইজ রিচ পিকচারটা বানাইতে যায় খুব প্রবলেম হবে, কারণ আমরা অলরেডি সার্চ করে এই রিলেভেন্ট মানে কোনো কিছু পাচ্ছি না, খুব দূর দূর দিয়ে আচ্ছা দেখতে শোনো, হবে। এরকম হইতে পারে তোমার টর্টয়েজের ম্যানেজমেন্ট সিস্টেম না হয় তোমার অন্য কোনো কিছু একটা হইতে পারে, ছাগল ভেড়া গরু এগুলোর কিছু একটা আছে। না থাকলে শুধু জাস্ট দেখো যে কোনো ম্যানেজমেন্ট সিস্টেম মানে এরকম কোনো সেন্টার আছে কিনা ম্যানেজমেন্ট সিস্টেমের, কোনো গবাদি পশু পাখির কিছু একটা। ওগুলাও যদি না পাইছো যে না আমার এগুলোর নেই, অন্য কোনো কিছু একটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেটা তুমি দেখো যে এই ধরনের একটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এটা আছে, কিন্তু এটা টর্টয়েজের জন্য কেউ কখনো অ্যাপ্লাই করে না, কিছু না, এটা আমরা করতে চাচ্ছি, এটা হলে ভালো হয়, মানে তোমার জন্য এটা আরো ভালো, না থাকাটা ভালো। ম্যাম আমি দেখলাম হচ্ছে যে জু রিলেটেড একটা ওটা ওটা কি এটার সাথে যায় কোনোভাবে? হ্যাঁ হ্যাঁ যেতে পারে, মানে তোমার যদি এরকম থাকতে পারে যে জুর কোনো কিছু কনজারভেশন সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেমটা থাকতে পারে, একটু খেয়াল করে যে কোনো কিছু একটা পশু পাখি নিয়ে ওইটার এরকম রেকর্ড রাখা, ওইটার ব্রিডিং সিস্টেম নিয়ে কোথাও কিছু আলোচনা করা হয়েছে, এই জিনিসপত্রগুলো একটু দেখলে বাবা। ওকে, তাও যদি মনে হচ্ছে কোনো একটা ব্যাপার এটা আমি কনফিউজ, এটা আসলে আমার টপিকের সাথে যায় কিনা আমাকে জানাবা, আমি অবশ্যই চেষ্টা করব হেল্প করার যে এটা ঠিকঠাক ম্যাম করতেছো। অন্য অন্য যেমন বাঘের হয়তো থাকতে পারে, সো আমরা কি তাহলে ওইটার কিছু পার্ট নিয়ে কাজ করে আবার টর্টাইজের কিছু পার্ট নিয়ে কাজ করে কম্বাইন করতে পারবো? মানে না, কিছু যা আছে ওইটা তুমি পড়লা যে অলরেডি ধরো ম্যানেজমেন্ট সিস্টেম একটা কাজ আছে, ওটা তুমি পড়তেছো, পড়ার পর তোমার মনে হচ্ছে আচ্ছা একটা তো ম্যানেজমেন্ট সিস্টেম আছে কিন্তু এটা তো টর্টয়েজের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় না, তাহলে এটাই ওই পেপারটার গ্যাপ, ওটা লিখে ফেলবা। এখন টু বি রিচ পিকচার হোক বা টর্টয়েজের জন্য কি কি তুমি অ্যাপ্লাই করবে, ওটা তো তোমার এই যে এখানে বলে দেওয়া আছে, ওইটাকে তোমার আলাদা করে ওইখানে কিছু অ্যাড করতে হবে না, ওটা যা আছে ওটা তোমার এক্সিস্টিং সিস্টেম, ওটা তুমি জাস্ট বানাই ফেলো, এগুলো আছে ওইটা যা আছে তাই, ওটা দিয়ে তুমি অ্যাজ ইজ রিচ পিকচার বানাই ফেলো। এরপর তোমার প্রপোজ সিস্টেমে তোমার এই জিনিসগুলো আসতে হবে, যদি কাজ না থাকে এটা আরো বেশি ভালো। বুঝছো? বুঝি নাই মিস বলো। ম্যাম এই জায়গায় যে জিনিসগুলা রেকর্ড করতে বলছে সবগুলাই কি এক একটা ফিচার্স? হ্যাঁ এই যে যেগুলো রেকর্ড করতে বলছে এটা আমার হলো আমার পুরো ওয়েবসাইটের এক একটা ফিচার্স, এই 7টা 8টা এই ফিচার্সগুলো আমার থাকতে হবে। এখন এই ফিচার্সগুলো তুমি কিভাবে গুছাবা তোমার উপর, এখন এখন ঝামেলা লাগতে পারে, ইআরডি বুঝে ফেললে এগুলা সহজ হয়ে যাবে গুছানোটা। ওকে ওকে ম্যাম। এরপরে বলো আর কি কোয়েশ্চেন আছে। এই না বুঝলে বলো, আমি ফ্রি আছি এখনো, বলো। ম্যাম আজকে সকাল থেকে যতটুকু করতে পারছি ম্যাম ততটুকু জিজ্ঞাসা করতে পারছি, আরো করতে হবে খুঁজে দেখতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্রবলেম হলে আমাকে মেইল করবা, জানাবা, আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব মেইলে রিপ্লাই করার ট্রাই করি আমি। এই আর কেউ কিছু বুঝো নাই, যদি না বুঝে থাকো এখনো বলতে পারো কিন্তু। প্রজেক্টের টপিক বুঝছো, ফিচার্স গুলো নিয়ে কেমনে কি করতে হবে এটা বুঝতে পারছো, একটু বলো। শুধু সাদনান কথা বলতেছে, জুনায়েদ কথা বলতেছে, আর ওই যে মহিউল। জি মিস বুঝছি। কারণ কোনো প্রবলেম নাই, তাহলে কি আমি যাবো? ওকে মিস। ঠিক আছে, তোমরাও তাহলে যেতে পারো। আল্লাহ হাফেজ।